আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত শুভ সন্ধ্যা জানাচ্ছি স্যার। আজকের ক্লাসে। স্যার আপনারা যারা যারা যুক্ত হয়েছেন একটু জানাতে পারেন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার। আপনি স্যার কেমন আপনি আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। বেশ কিছুদিন থেকে অসুস্থই ছিলাম যদিও। মোটামুটি প্রায় এক সপ্তাহ পরে আবারও ক্লাসে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। যেহেতু ক্লাস সারাদিনে দুইটা নিলাম, আরেকটা নিচ্ছি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আমরা আস্তে আস্তে কথা বলবো। আজকের টপিক হচ্ছে আমাদের শব্দ এবং তাপবিজ্ঞান। শব্দ ও তাপবিজ্ঞান আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু রেডি হয়ে যান, আমরা মূলত আলোচনায় চলে যাব। প্রথমত একটু আমরা শব্দ অংশটা দেখবো, এরপরে তাপবিজ্ঞানে চলে যাব। প্রথমে একটু হেডিং লিখবেন শব্দ বা সাউন্ড দেখবো আমরা। প্রথমত আমরা হচ্ছে শব্দটা দেখব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ক্লাসটা কি এখন শুরু হয়েছে? জি স্যার, এইমাত্র শুরু হলো, একটু কন্টিনিউ করেন। কে বলে শুরু আচ্ছা স্যার, হচ্ছে? থ্যাংক ইউ স্যার স্যার। স্যার এটা হ্যাঁ তিন হ্যাঁ, নাম্বার আমরা একটু লেকচার। সবার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবো। যখন কোনো প্রশ্ন জানতে বা বুঝতে সমস্যা হলে আমরা আনমিউট করে কথা বলবো। স্যার এটা 3 নাম্বার লেকচার। জি স্যার, 3 নাম্বার লেকচার শব্দ এবং তাপবিজ্ঞান। তো সবাই একটু মিউট করে রাখবো। যখন কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো জিজ্ঞাসা থাকলে আমরা তখন আনমিউট করে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। অনেকবার নিয়েছি সালাম। সো একটু যারা যারা যুক্ত হচ্ছে নতুন ভাবে আমি বলে দিচ্ছি, একটু মিউট করে রাখবেন। যখন কোনো প্রশ্ন বা কোনো জানার থাকবে তখন আনমিউট করে আমরা কথা বলবো। আপাতত আমরা সবাই মিউট করে রাখবো। ঠিক আছে স্যার? ওকে, ঠিক আছে। আসেন দেখেন একটু শব্দ বোঝার চেষ্টা করি। শব্দ বলতে আমরা কি বুঝি? যদি একটু বেসিক যদি বলি, শব্দ মূলত এক প্রকার শক্তি আমরা জানি। এই যে শব্দ মূলত এক প্রকার শক্তি আমরা জানলাম, এই শব্দটা মূলত সৃষ্টি হয় কিভাবে? শব্দ সৃষ্টি হয় মূলত কম্পনের মাধ্যমে। তার মানে কিসের মাধ্যমে সৃষ্টি হলো? শব্দ মূলত কম্পনের মাধ্যমে সৃষ্টি হলো। এবং যদি এমনটা হয়, কম্পন যদি সৃষ্টি হয়, শব্দ উৎপন্ন হলো, এই শব্দটা মূলত সঞ্চারিত হবে কিভাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কিভাবে? অবশ্যই কোনো একটা মাধ্যমের প্রয়োজন হবে। তার মানে শব্দ সঞ্চালনের জন্য যদি বলে থাকি যে শব্দ মূলত সৃষ্টি হলো, এবার শব্দটাকে সঞ্চালন করতে হবে, এই শব্দ সঞ্চালনের জন্য মূলত মাধ্যমের প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? মাধ্যমের প্রয়োজন হবে। তার মানে মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হতে পারে না। না। তাহলে বেসিক তথ্য হচ্ছে এইটা, যে শব্দ মূলত এক প্রকার শক্তি যা কম্পনের মাধ্যমে সৃষ্টি হয় এবং আমাদের কানে পৌঁছাইলে আমাদের কি শ্রবণের একটা অনুভূতি জাগায়। তো একটু লিখে রাখি, একটু সংজ্ঞাটা এরকম টাইপস আমরা লিখে রাখতে পারি। লিখেন, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়, সরি, যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। একটু লিখেন, শব্দ এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। এখন প্রশ্ন হচ্ছে এরকমটা, যে শব্দ উৎপন্ন হলো, শব্দ আমাদের শ্রবণের মধ্যে সৃষ্টি করলো বা জাগাইলো, কোনো সমস্যা নাই। তাহলে পরের তথ্য আমরা এইটা বলতে পারি, শব্দ উৎপন্ন হওয়ার জন্য কম্পন সৃষ্টি হতে হবে। তো একটু লিখে রাখেন, কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। পরের তথ্য লিখতে পারি, কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। কম্পনের জি স্যার। মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। লিখবো, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে বলেছি কি, দেখেন, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়।
বলেছি শব্দ উৎপন্ন হওয়ার জন্য কম্পন সৃষ্টি হতে পারে, অর্থাৎ কম্পনের মাধ্যমে শব্দের উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। এরপরের তথ্য কি বললাম, শব্দ মূলত সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন হবে, মাধ্যমের প্রয়োজন হবে, অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। লিখেন, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য আমরা বলতে পারি, শূন্য মাধ্যমে, একটু লিখেন, শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, অর্থাৎ মাধ্যম ছাড়া যেহেতু শব্দ সঞ্চালিত হতে পারে না, সো আমরা এটা বলতে পারি শূন্য মাধ্যমে শব্দের বেগ কত হবে, শূন্য হবে। কথা ক্লিয়ার? কথা কি বুঝেছি জি স্যার? স্যার। ওকে, জি স্যার। তাহলে একটু জি আসেন স্যার। দেখার চেষ্টা করি, আমরা যে শব্দটা উৎপন্ন হলো, শব্দটা আমরা শুনবো কত কম্পাঙ্কের মধ্যে বা কতটুকু সীমানার মধ্যে আমরা শব্দটাকে শুনতে পাবো, যাকে আমরা বলবো 20 থেকে শ্রাব্যতার 20,000 সীমা। একটু লেখার চেষ্টা করি আসেন, যে আমরা মূলত কোন কম্পাঙ্কের মধ্যে, অর্থাৎ কম্পাঙ্ক কত থেকে কত পর্যন্ত হলে সেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাবো, এইটা একটু দেখবো। আমাদের শব্দের যে তীব্রতা পরিমাপক একক কিছু আছে সেইগুলো দেখার চেষ্টা করব, আমাদের শব্দের তীব্রতা কিছু কিছু দেখার চেষ্টা করবো। একটু লিখি আমরা, লিখে রাখেন, শ্রাব্যতার পাল্লা, শ্রাব্যতার পাল্লা, অথবা এটাকে আমরা বলতে পারি শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার পাল্লা হচ্ছে ওইটা যেই কম্পাঙ্কের মধ্যে আমরা শব্দটা শুনতে পাবো, সেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ বা সেই কম্পাঙ্ককে বলা হয় শ্রাব্যতার পাল্লা। তার মানে আমরা এটা জানি, আমরা মানুষ শুনতে পাই মূলত 20 থেকে 20,000 হার্জের মধ্যে কোন একটা শব্দ যদি উৎপন্ন হয়, এই কম্পাঙ্কের শব্দটাকে আমরা শুনতে পাই। আদারওয়াইজ 20-এর নিচে গেলেও শুনতে পাই না, 20,000-এর ক্রস করলেও শুনতে পাই না। তার মানে আমাদের শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা হচ্ছে মূলত 20 থেকে 20,000 হার্জ। তো আমরা এরকম লিখবো, যে কম্পাঙ্কের মধ্যে, যে কম্পাঙ্কের মধ্যে আমরা শুনতে পাই, যে কম্পাঙ্কের মধ্যে আমরা শুনতে পাই তাকে বলা হয়, তাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা, তাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা। তাহলে কি বলেছি, যে কম্পাঙ্কের মধ্যে আমরা শুনতে পাই তাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা। মানুষের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জ। মানুষের শ্রাব্যতার সীমা, মানুষের শ্রাব্যতার সীমা 20 হার্জ থেকে 20,000 হার্জ। একটু লিখে রাখেন, মানুষের শ্রাব্যতার সীমা 20 হার্জ থেকে 20,000 হার্জ। তাইলে আমরা মূলত যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পাবো সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জের মধ্যে। এর নিচে হলেও শুনতে পাবো না, এর উপরে হলেও আমরা শুনতে পাবো না। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন তো? জি স্যার। ওকে, তো তাহলে দেখেন, আমরা যদি বলি এরকমটা, 20 হার্জের নিচেও কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আছে, 20,000 হার্জের উপরেও কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আছে, তাহলে সেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলোকে আমরা কি বলতে পারি? একটু আসেন দেখার চেষ্টা করি। যদি এরকমটা হয় 20 হার্জ থেকে 20,000 হার্জ, এইটাকে বলি আমরা শ্রাব্যতার সীমা বা পাল্লা। যদি এমনটা হয় 20,000 হার্জের যদি বেশি হয়, তখন সেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দোত্তর। শব্দকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। এটাকে কি বলা হয়? শব্দোত্তর তরঙ্গ। যদি এমনটা হয় 20-এর নিচে হয়, যদি 20-এর নিচে হয়, সেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় শব্দেত্তর তরঙ্গ। তাহলে আমরা বলতে পারি যে যখন যদি এমনটা হয় 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি হয়, সেটাকে আমরা বলি শ্রাব্যতার সীমা, অর্থাৎ আমরা মানুষ সেটা শুনতে পাই। যদি বলা হয় 20-এর কম যদি হয়, সেই তরঙ্গ বা সেই শব্দকে বলা হয় শব্দের তর তরঙ্গ। যদি এরকমটা বলি 20,000 হার্জের উপরের কম্পাঙ্ক বিশিষ্ট যদি হয়, সেটাকে আমরা বলবো শব্দোত্তর তরঙ্গ। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমি কি সংজ্ঞা লিখে দিব, নাকি এটা দিয়ে আপনি বুঝবেন যে কোনটা শব্দতর কোনটা শব্দোত্তর তরঙ্গ? বুঝবেন না সংজ্ঞা লিখে দিব?
জি স্যার স্যার বুঝবো বুঝতে পারবো। ওকে, তো তাহলে আমি আবার বলি, দেখেন 20 থেকে 20,000 হার্টজ যদি বলা হয়, এইটাকে আমরা বলি শ্রাব্যতার সীমা, যেটা আমরা মানুষ শুনতে পাই। যদি এমনটা বলা হয় 20-এর নিচে যদি হয়, সেটাকে আমরা বলতে পারি শব্দের শব্দের তর তরঙ্গ। যদি বলা হয় 20,000 হার্টজের উপরে, তখন সেইটাকে আমরা বলবো শব্দোত্তর তরঙ্গ। আশা করা যায় ক্লিয়ার। দেখেন এই যে শব্দের তীব্রতার কথা যদি বলি, শব্দের তীব্রতা, এই শব্দের তীব্রতা বা শব্দের প্রাবল্য যেটাকে বলি, শব্দের তীব্রতা বলতে পারি অথবা বলতে পারি প্রাবল্য। এই শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপক একটা একক পাওয়া যায়, অর্থাৎ শব্দের তীব্রতা আমি ডেসিবেল। কোন এককে মাপতে পারি বা শব্দের প্রাবল্য আমি কোন এককে মাপতে পারি। মনে রাখবেন, শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপক যেটা ক্ষুদ্রতম একক, যেটা যদি আমি প্রথমত প্রশ্ন যদি আসি এরকম, ক্ষুদ্রতম একক হচ্ছে ডেসিবেল বা ডিবি। ক্ষুদ্রতম একককে বলা হয় ডেসিবেল বা ডিবি, এটাকে আমরা বলি ডেসিবেল। যদি বলা হয় বৃহত্তম বেল। বা বড় একক, সেটাকে আমরা বলবো বিইএল বা বেল। তাহলে আমি কি বলেছি দেখেন, শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপক যেটা ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে ডেসিবেল, যেটা বৃহত্তম একক সেটাকে বলা হয় বেল। একটু লিখে রাখেন, শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপক ক্ষুদ্রতম একক ডেসিবেল, শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপক সবচেয়ে বড় একক হলো বেল। এই যে যে বিইএল, যে শব্দের তীব্রতা পরিমাপক একক বেল, এইটা আবিষ্কার করেছিলেন একজন বিজ্ঞানী যার নাম ছিল আলেকজান্ডার। উইলিয়াম গ্রাহাম বেল। কি নাম স্যার? উইলিয়াম গ্রাহাম বেল। তিনি মূলত শব্দের তীব্রতা যে পরিমাপ একক বেল, এইটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম গ্রাহাম বেল। একটু লেখার চেষ্টা করি আমরা। শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপক ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ডিবি বা ডেসিবেল, বৃহত্তম একক বা বড় একককে বলা হয় বেল। এই বেলটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম গ্রাহাম বেল। বেল আবিষ্কার করেছেন উইলিয়াম গ্রাহাম বেল। লিখেছি কিনা বলেন? আমরা এটাও জানি 1 বেল সমান 10 ডেসিবেল। একটু লিখে রাখেন, 1 বেল সমান 10 ডেসিবেল। 1 বেল সমান 10 ডেসিবেল। 1 বেল সমান 10 ডেসিবেল। লিখেছি। ওকে, জি তাহলে স্যার এই যে শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপক যে একক দেখলাম, এদের একটা সম্পর্ক আছে। আমরা কত দেখেন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পেলাম, ওটা হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, হার্জে প্রকাশ করেছিলাম। যদি এরকম বলি শব্দের প্রাবল্য বা তীব্রতা যেহেতু পরিমাপক একক বেল বা ডেসিবেল, আমরা এইটাও বলে দিতে পারি কত ডেসিবেলের মধ্যে আমরা শব্দ শুনতে অভ্যস্ত, অথবা কত ডেসিবেলের উপরে গেলে শব্দ দূষণ হয়, কত ডেসিবেলের উপরে শব্দ আমাদের কানে আসলে আমাদের কানে শ্রবণ শক্তি কমে যেতে পারে অথবা বধির হয়ে যেতে পারে। একটু তথ্যগুলো একটু লিখে নিবেন, মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায় এরকমটা। আমরা বলতে পারি আমরা শব্দ শুনতে অভ্যস্ত মূলত কত ডেসিবেল থেকে কত ডেসিবেল। লিখে রাখেন আমরা। ক্ষুদ্রতম এককটার আবিষ্কারক কে? জি স্যার। ক্ষুদ্রতম এককটার আবিষ্কারক কে? স্যার ওই বেল শব্দের থেকেই মূলত ডেসিবেলের উৎপত্তি হয় স্যার, ওইটা সেই জন্য বলেছি শব্দের তীব্রতা পরিমাপক যে একক সেটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম গ্রাহাম বেল। ও দেখেন আমরা আমরা মূলত একটা নির্দিষ্ট নির্দিষ্ট ডেসিবেলের শব্দ শুনতে অভ্যস্ত। আমরা সেই কত ডেসিবেলের শব্দ শুনতে অভ্যস্ত আমরা সেটা একটু জানার চেষ্টা করব। লিখেন, আমরা শব্দ শুনতে অভ্যস্ত, আমরা শব্দ শুনতে অভ্যস্ত, সেটা হচ্ছে 50 থেকে 60 ডেসিবেল। তার মানে এমন যদি হয় পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় নিচের বা কত ডেসিবেলের মধ্যে আমরা শব্দ শুনতে অভ্যস্ত, মূলত সেটা হচ্ছে কত 50 থেকে 60 ডেসিবেলের মধ্যে যদি শব্দ উৎপন্ন হয় সেই শব্দটা আমরা শুনতে অভ্যস্ত, আমরা শুনতে শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে আমার কোনো সমস্যা হয় না। দেখেন এরকমটা বলা হয়েছে যে শব্দ দূষণ বলে একটা তথ্য আমরা জানি, শব্দ দূষণ বলে একটা টার্ম আছে। শব্দ দূষণ বলতে হচ্ছে এটা যে কোন একটা শব্দ যখন উৎপন্ন হয় সেই শব্দটা যদি আমাদের কানে আসার পরে আমাদের দেহ এবং মনের উপর যদি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, আমাদের যদি অশান্তি বা আমাদের যদি মানসিক অস্থিরতা কাজ করে, সেই কম্পাঙ্ক শব্দ, সেই শব্দকে আমরা বলি শব্দ দূষণ। এরকমটা বলা হয়েছে যে 70 ডেসিবেল এর ওপরের শব্দকে শব্দ দূষণ বলা হয়। শব্দ দূষণ
বলা হয়। তার মানে এমন যদি হয় 70 ডেসিবেলের উপরে যদি শব্দ উৎপন্ন হয় সেই শব্দকে আমরা শব্দ দূষণ বলে গণনা করতে পারি। তাহলে প্রথম তথ্য কি বলেছে, আমরা মানুষ যে শব্দটা শুনতে অভ্যস্ত সেটা হচ্ছে 50 থেকে 60 ডেসিবেল। আমরা যে মানুষ যেহেতু 50 থেকে 60 ডেসিবেলের মধ্যে শব্দ উৎপন্ন হলে সেটা আমরা শুনতে অভ্যস্ত, যখন শব্দের তীব্রতা বা প্রাবল্য 60 ডেসিবেল ক্রস করে যাবে তখন সেটাকে আমরা বলি শব্দ দূষণ। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এবার আসেন যে কত ডেসিবেলের উপরে শব্দ যদি আমাদের কানে এসে তখন আমরা বধির হতে পারি অথবা আমাদের শ্রবণ শক্তি কমে যেতে পারে। বলা হয়েছে শব্দের মাত্রা যদি বা তীব্রতা যদি 105 ডেসিবেলের উপরেও চলে যায় তখন আমরা মূলত বধির হয়ে যেতে পারি। তার মানে আমরা বলতে পারি 105 ডেসিবেলের উপরের শব্দ, 105 ডেসিবেলের উপরের শব্দ কানে আসলে আমরা বধির হতে পারি, আমরা বধির হতে পারি। একটু তথ্যগুলো লিখে নেবেন। 105 ডেসিবেলের উপরে যখন আমাদের শব্দ আমাদের কানে চলে আসবে তখন আমরা মূলত কি হতে পারি, বধির হয়ে যেতে পারি। স্যার বদির কি? বধির স্যার যেটাকে বাংলা ভাষায় অনেকেই বলে বয়রা, কানে শুনবেন। কানে শুনবেন না। কথা কি বুঝছেন? অর্থাৎ আপনি কানে শুনতে নাও পেতে পারেন, যেটাকে বলা হয় বধির। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার। স্যার ওই যে এবার যে বিশ্বকাপটা খেলা হইলো ওইখানে যে শব্দের তীব্রতা বা প্রাবল্য ওইটা মাপাচ্ছিল, তো ওইখানে অনেক সময় দেখা যাচ্ছিল যখন উইকেট বা চার্জ হয় হ্যাঁ, তখন শব্দের মাত্রা 120 ডেসিবেল হ্যাঁ, পর্যন্ত যায় চলে যায়, যেত। হ্যাঁ। তো ওইখানে কি সবাই বধির হয়ে যাবে না? না না না, আমি আপনার একটা কথা বলি। এখানে প্রশ্নে দেখেন আমি কি বলেছি, 105 ডেসিবেলের উপরে শব্দ কানে আসলে আমরা বধির হতে পারি, এমন কি বলা হয়েছে বধির হয়েই যাবেন আপনি? ও আপনাদের একটা আচ্ছা স্যার। সক্ষমতা আছে না? হ্যাঁ দেখেন আমরা এরকমটা করি যে কোন একটা অনুষ্ঠান যদি হয়, অনুষ্ঠানে কিন্তু আমরা বক্স নিয়ে আসি না, অনেক হ্যাঁ জোরে সাউন্ড দিয়ে আমরা বাজাই, কিন্তু ওই সাউন্ড তো 105 ডেসিবেল ক্রস করতেও পারে, কিন্তু আমরা কি সেই সময় কি বধির হয়েই যাই? না 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 এটা ধারণা করা হয়েছে যে এত ডেসিবেলের উপরে কানে আসলে শব্দ কানে আসলে আমরা বধির হতে পারি, বাট এমন না মানে যে এটা আপনি আদৌ বধির হয়েই যাবেন। কানের জন্য ক্ষতিকর আর কি। হ্যাঁ, কানের জন্য ক্ষতিকর। এই তীব্রতার যদি শব্দটা আপনার ম্যাক্সিমাম প্রতিনিয়ত আপনি শুনতে থাকেন, আস্তে 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 আপনার শ্রবণ শক্তি কমে যাবে, তখন আপনি পার্মানেন্ট বধির হয়ে যেতে পারেন। বাট ও এমন বলা যাবে না 105 ডেসিবেল আসছে মানে আমি বধির হয়ে যাবো, এরকমটা বলার সুযোগ নাই। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার এই বেলগুলো স্যার এক এক বইয়ে এক এক রকম লেখা স্যার। আপনার কোনটা পারফেক্ট মানে কি বলবো? বুঝি নাই স্যার। স্যার এই বেলগুলো এক এক বইতে এক এক রকম লেখা আর কি স্যার। হ্যাঁ, এই আপনি শব্দ একটা দূষণের যেটা মাত্রা আমি আপনাকে বলি শোনেন, ম্যাক্সিমাম যেটা চেষ্টা করবেন হচ্ছে বোর্ড বইটাকে ফলো করার, কারণ বোর্ড বই হচ্ছে সরকারি বই, সরকারি বইতে মূলত যেই তথ্যটা আছে সেইগুলাকে অ্যাকুরেট হিসেবে আমরা কল্পনা করতে পারি। কথা কি বুঝেছি? আমরা ম্যাক্সিমাম ফোকাস করব কোনটাকে, বোর্ড বইটাকে ফোকাস করব ম্যাক্সিমাম। মনে থাকবে স্যার? ওকে। জি স্যার। তো তাহলে এবার আসেন আমরা একটু শব্দের বেগে চলে যাবো, একটু হেডিং লিখবেন শব্দের বেগ। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার। 105 ডেসিবেল সমান কত হার্জ? 105 ডেসিবেল সমান হ্যাঁ, কত হার্জ? কত হার্জ? অবভিয়াসলি সেটা 20,000-এর উপরে হবে। অবভিয়াসলি কত হবে? 20,000-এর বেশি হবে। কথা কি বুঝেছি? ওকে। স্যার এখানে বোর্ড বই কোনটা, কোন বোর্ড বই ক্লাসে? বলতে ক্লাস 9-10 এর বই যেটা বলছি স্যার, ক্লাস 9 দশম নবম দশম শ্রেণীর বোর্ড বই যেটা। কথা কি বুঝেছি? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলা বলি বা সাধারণ বিজ্ঞান যে বইটা বলি ওইটা হচ্ছে আমাদের বোর্ড বই, ঠিক আছে? জি ঠিক আছে ওকে। স্যার। এবার আসেন আমরা পড়বো হচ্ছে শব্দের বেগ। শব্দের বেগ লিখেছি। শব্দের বেগ বলতে আমরা কি বুঝি, দেখেন কোন একটা নির্দিষ্ট মাধ্যম যদি কল্পনা করি, এই নির্দিষ্ট মাধ্যমে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে শব্দ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় শব্দের বেগ। কথা কি বুঝলাম? একটু বলেন তো স্যার, কথা কি জি, বুঝেছি? তার মানে বুঝছি আমি স্যার। কি বলেছি, একটা নির্দিষ্ট বুঝছি মাধ্যম স্যার। হতে হবে, একটা নির্দিষ্ট মাধ্যমে 1টা সেকেন্ডে সব শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো শব্দের বেগ। সো আমরা এরকমটা একটু লিখবো, একটি নির্দিষ্ট মাধ্যমে
মাধ্যমে একটি নির্দিষ্ট মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় শব্দের বেগ। তার মানে 1 সেকেন্ডে মূলত শব্দের যে গতি সেটাই হচ্ছে শব্দের বেগ, এবং একটা নির্দিষ্ট মাধ্যম হতে হবে। এখানে যদি নির্দিষ্ট মাধ্যম কথা উল্লেখ না করা হয় তাহলে সেটা হবে না, কারণ আমরা জানি শূন্য মাধ্যম যদি বলা হয় শূন্য মাধ্যমে শব্দের বেগ নাই, তার মানে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য। কথা কি ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, এই যে বিভিন্ন মাধ্যমের কথা বলেছি, বিভিন্ন মাধ্যম, যেটা বায়ু মাধ্যম হতে পারে, সেটা হচ্ছে কঠিন মাধ্যম হতে পারে, সেটা তরল বা পানি। এই যে তিনটা মাধ্যমের কথা আমরা জানি, এই যে পদার্থ 3 ধরনের আমরা জানি, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়। এই 3 মাধ্যমে শব্দের বেগ 3 ধরনের হয়ে থাকে আমরা জানি। একটু আসেন কি কি হতে পারে সেটা একটু জানার চেষ্টা করি। যদি বলা হয় বায়ু, যদি বলা হয় বায়ু মাধ্যম, শব্দের বেগ সবচেয়ে কম। কত বলা হয়েছে? বায়ু মাধ্যমে যদি বলি 0°C তাপমাত্রায় যদি বলা হয়, তাহলে বায়ুতে শব্দের বেগ হবে 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলেছি? যদি মাধ্যম হয় বায়ু, তাহলে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। দেখেন, যদি বলা হয় তরল, সেই ক্ষেত্রে মূলত আমরা জানি 0°C তাপমাত্রায় পানিতে বা তরলে শব্দের বেগ বলা হয়েছে 1450 মিটার পার সেকেন্ড। কঠিন মাধ্যম বিভিন্ন আছে, বিভিন্ন কঠিন মাধ্যম আছে। কঠিন মাধ্যমের মধ্যে যদি আমরা বলি লোহা, যেহেতু আমরা জানি লোহা 0°C, তরলেরটা কি? 0°, স্যার তরলও 0°C। এখানে মাঝখানে একটা দাগ পড়ে গেছে, হতাশ হয়েছেন এই কারণে। 0°C। লোহা যেটা কঠিন আমরা জানি, লোহাকে আমরা কঠিন একটা পদার্থ কল্পনা করি। বলা হয়েছে লোহাতে শব্দের বেগ একটা নির্দিষ্ট, লোহাতে শব্দের বেগ হচ্ছে 5200 মিটার পার সেকেন্ড। একটু তথ্যগুলো লিখে নিবেন যে বায়ু মাধ্যমের ক্ষেত্রে 0°C তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, তরলের ক্ষেত্রে 1450 হয়, লোহাতে শব্দের বেগ হয় 5221 মিটার পার সেকেন্ড। তথ্যগুলো লিখে নিবেন, মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা গেছে, সো গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু আমরা লিখে নিব। লিখেছি? জি স্যার। তাহলে আপনারা জি স্যার। মাধ্যম যত কঠিন হবে তার শব্দের বেগটাও তত মাধ্যম বেশি হবে। যত মাধ্যম কঠিন হবে শব্দের বেগও তত বাড়বে। কথা কি বলেছি? তার মানে সবচেয়ে কম হচ্ছে বায়ুতে, সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, এবং মাঝখানে আছে কে? তরল। আবার দেখেন, এমনটা বলা হয়েছে তাপমাত্রা যত বৃদ্ধি পাবে শব্দের বেগও তত বৃদ্ধি পাবে। কি বলেছি? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ কি হবে? বৃদ্ধি পাবে। এখন বিষয় হচ্ছে কত °C তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পাবে সেইটাও আমরা বলে দিতে পারি। দেখেন, এরকমটা বলা হয়েছে প্রতি 1°C তাপমাত্রায়, কয় °C তাপমাত্রা স্যার? 1°C। তার মানে প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পায় মূলত 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে 1°তে প্রতি 1° যদি তাপমাত্রা বাড়াইতে পারি শব্দের বেগ কতটুকু বাড়বে? 0.6 মিটার পার সেকেন্ড। এইটা যদি বোঝেন তাহলে কি এইটা বলতে পারবেন 10°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 6 আছে, তার সাথে 0.6 গুণ দেব। 338। মানে আমরা এইটা অনেকেই ভুল করে, কোথায় আমি আপনাদের দেখাই, অনেকেই চিন্তা করে এরকম 0°C তাপমাত্রায় যেহেতু 332, একে কত 10-এ কত, মানে আপনার ঐকিক নিয়মে চলে যায়, কিন্তু এইভাবে হবে না।
বাবা কি বলছি, অনেকেই ভুলটা করবে কিন্তু আমি বলে দিচ্ছি। অনেকেই চিন্তা করেন যেহেতু 0 ডিগ্রিতে এত, একে কত, 10-এ কত, তার মানে ঐকিক নিয়মে চলে যায়, এইভাবে করার সুযোগ নাই। কেন করার সুযোগ নাই দেখেন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নির্দিষ্ট কত বলেছিলাম, 332 মিটার পার সেকেন্ড। তার মানে 1 ডিগ্রি বাড়ার সাথে সাথে বাড়বে কত, 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে 1 ডিগ্রিতে যদি 0.6 বাড়ে, 10 ডিগ্রিতে কত হবে, 0.6 সাথে 10 গুণ করলে মূলত এখানে আসে কত, 6। 6। তাহলে শূন্য তো ছিল কত, 332, 10 ডিগ্রি জোনে বাড়ছে কত, 6 6। 6 টোটাল হলো কত, এই যে 332 338 ছিল, এর সাথে 6 যোগ করলে কত হবে, 336 38 38 মিটার পার সেকেন্ড। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, যে কোনো নির্দিষ্ট মাধ্যম যদি বলা হয়, লোহা বলা হোক, পানি বলা হোক, বায়ু বলা হোক, যেটাই বলা হোক না কেন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উল্লেখ করে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে শব্দের বেগ বের করা সম্ভব। জি স্যার জি অবশ্যই। ওকে, তাহলে আমরা আপাতত শব্দের বেগ দেখার চেষ্টা করলাম, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যে শব্দের বেগের পরিবর্তন হয় সেইটাও জানার চেষ্টা করেছি। এবার আসেন, এই যে শ্রাব্যতার সীমার কথা বলেছিলাম, দেখেন শ্রাব্যতার সীমার ক্ষেত্রে আমি এরকম বলেছিলাম, আমাদের যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত, 20,000 হার্টজ। 30,000 হার্জ। হার্স ঊর্ধ্বসীমা তার মানে ঊর্ধ্বসীমা বলতে যার বাইরে গেলে আমি আর শুনতে পাবো না, 20,000। যদি বলা হয় নিম্ন সীমা, 20 হার্জ। তার মানে 20,000। যেটাতে আমি সর্বোচ্চ শুনতে পাই, সর্বনিম্ন সেটা হচ্ছে এটা। 20,000। যদি বলা হয় কুকুর, কুকুরের ক্ষেত্রে শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত বলতে পারবেন? কুকুরের 2100। কুকুরের ক্ষেত্রে শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত? 45,000। কুকুরের ক্ষেত্রে সম্ভবত 35,000। কুকুরের ক্ষেত্রে কত? 35,000। যদি এরকমটা বলা হয় কুকুরের ক্ষেত্রে একটু কম, বিড়ালের ক্ষেত্রে একটু বেশি। বিড়ালটা এখন যদি বলি, বিড়ালের ক্ষেত্রে বলা হয়েছে বিড়ালের ক্ষেত্রে 50,000। এবং যেটা আমরা জানি বাদুড়ের ক্ষেত্রে 1,00,000। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত? বিড়ালের এত বেশি কেন? জি স্যার। বিড়ালের এত বেশি কেন শ্রাব্যতার সীমা? বিড়ালের বেশি কেন? তাদের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি যে বিড়ালের বেশি কারণ প্রাকৃতিক ভাবে যে ইঁদুর যে গর্তের ভিতরে চলাচল করে ওই ওদের- কম্পাঙ্কটা এরা বুঝতে পারে। অনেক কিছুই আছে, অনেক ফ্যাক্টর গুলা জড়িত। তারপরে আমরা আপাতত জেনে রাখি মূলত আল্লাহ তাদের প্রদত্ত কার শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত সেটা একটু জানার চেষ্টা করব। মাঝে মাঝে দেখবেন পরীক্ষায় আসতে দেখা যায় এগুলা। কথা কি বুঝেছি স্যার? জি স্যার। ওকে, আর এটা হচ্ছে বাদুড়ের দেখেন আমরা যখন এই যে বিভিন্ন জায়গায় মাইকে যখন আওয়াজ শুনি, মাইকের ভেতরে একটা অংশ থাকে দেখবেন, এইটা ধরেন এইটা হচ্ছে টোটাল, এটা মাইকের ভেতরে দেখবেন এরকম একটা লম্বা নলের মতো থাকে, যাকে বলে হর্ন বলি, এটা ভেতরে দেখবেন এরকম থাকে। ওই যে শব্দটা এখান দিয়ে মূলত বের হয়, এবং যে চারিদিকে যে ঢাকনার মতো থাকে ওইটার কারণে শব্দটা আমরা এইভাবে শুনতে পাই। এখন প্রশ্ন, যদি আপনি ওই যে ওইটার সাথে যদি কান লাগিয়ে রাখেন, আপনি কিছু শুনবেন না, কি বলছে আপনি কিচ্ছু শুনবেন না, কারণ তার কম্পাঙ্ক 20,000 হার্জেরও বেশি। তা আপনি যখন কান লাগাই দিবেন, সেখানে কান যদি লাগিয়ে দেন দেখবেন একটা শব্দ ছাড়া কিচ্ছু বোঝা যাবে না আসলে কি বলা হচ্ছে। তার মানে তার সীমাটা অনেকটাই বেশি। যখন ওইটা দূর থেকে শুনি, সীমানা আস্তে আস্তে কমে যায়, কম্পাঙ্ক কমে যায়, বিধায় আমরা শুনতে পাই, এবং সেটা মূলত চলে আসে কত, এই 20,000-এর মধ্যে চলে আসে, 20 থেকে। এই জন্য আমরা শুনতে পাই। কথা কি বুঝেছি? জি স্যার জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখার চেষ্টা করবো, প্রতিধ্বনি দেখার চেষ্টা করব। যেহেতু শব্দ থেকে মূলত খুব বেশি তথ্য প্রিলি পরীক্ষায় এরকম গুরুত্বপূর্ণ তথ্য নাই, কিছু কিছু জিনিস আছে সেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো থেকে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা গেছে। সো আমরা লিখবো হচ্ছে প্রতিধ্বনি। দেখেন প্রতিধ্বনি বলতে আমরা কি বুঝি। এটা হচ্ছে উৎস, অর্থাৎ যে একটা শব্দ উৎপন্ন করলা, আমি ধরে নেন কথা বলছি, এখানে আমি উৎস, আমি যে যে শব্দ উৎপন্ন করছি, আমি শব্দ কথা বলতেছি, যদি এমনটা হয় এই যে উৎপন্নদের শব্দ অবশ্যই মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। সামনে যদি কোনো একটা বাধা থাকে, প্রতিবন্ধকতা থাকে, এটা হচ্ছে বাধা। যদি এই যে আমি যে শব্দটা উৎপন্ন করেছি, যে সৃষ্ট শব্দ যদি এমনটা হয়, সামনে এই মাধ্যমে যদি আঘাতপ্রাপ্ত হয়, ধাক্কা লাগে এক কথায় যদি বলি, যদি আঘাত করে আমি ওই শব্দটা যদি পুনরায় আবারও শুনতে পাই, অর্থাৎ মূল যে শব্দটা উৎপন্ন করেছিলাম তার যদি পুনরাবৃত্তি হয়, তখন তাকে সেটাই বলবো আমরা প্রতিধ্বনি। প্রতিধ্বনি। জি
স্যার এক কথায় মূল সুরের বা মূল শব্দের পুনরাবৃত্তি যদি হয় তখন তাকে আমরা বলবো প্রতিধ্বনি। প্রতিধ্বনি। যদি মূল সুরের পুনরাবৃত্তি না হয় তখন তাকে প্রতিধ্বনি বলার সুযোগ নাই। স্যার 16.6 মিটার দূরত্ব হতে হবে। হ্যাঁ না? হ্যাঁ বলেন স্যার। বলছি যে বাধা পেয়ে পুনরাবৃত্তি হয়, এমনটা হবে না? অবশ্যই স্যার, এই জন্য তো বলছে যে বাধা থাকতে হবে। এখন কথা হচ্ছে সামনে কোনো বাধা স্যার, নাই, শব্দ কি আপনার কি নদীর ওখানে ধাক্কা লেগে কি আর আসবে আপনার কাছে? অবশ্যই আসবে না। তার মানে স্যার, প্রতিধ্বনির জন্য। হ্যাঁ বলেন। নদীর এই পাশ থেকে যদি মানে কথা বলা যায় জোরে বা ডাক দেওয়া যায়, মানে প্রতিধ্বনি আসে, সেটা কোথায় বাধা পায় তাহলে? শোনেন আবার ওইটা হচ্ছে যে পাহাড়ে উঠে যদি খালি জায়গায় যদি চিল্লান দেওয়া যায়, সেটারও প্রতিধ্বনি আসে, বা আচ্ছা খালি আচ্ছা, মাঠের মধ্যেও এবার আসেন। প্রতিধ্বনি আসে। ওইখানে বাতাসের কিছু প্রভাব থাকে। প্রথমত জি। বাতাসের কিছু প্রভাব থাকে। দেখবেন আপনি যখন পাহাড়ের চূড়ায় যাবেন দেখবেন পাহাড়ের চূড়ায় বাতাসের মাত্রাটা ঘনত্বটা বেশি থাকে। আমাদের এমনিতে জি। নর্মালি ভূপৃষ্ঠে যে বাতাসটা আর ওইখানে বাতাসের ঘনত্বের পার্থক্য আছে, কারণ ওইটাই জি। তখন বাধা হিসেবে কাজ করে। কথা কি বুঝেছেন? জি। তখন আমরা শুনতে পাই, রিপিটটা হই। প্রথমত প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার জন্য মূলত দায়ী হচ্ছে, মূলত লাগবে হচ্ছে আপনার কোন একটা প্রতিবন্ধকতা লাগবে, কোন একটা বাধা লাগবে। বাধা যদি না থাকে প্রতিধ্বনি সৃষ্টি হবে না, না। প্রথম কাজ। এবার আসেন, বাধা থাকলো, আপনি শব্দ উৎপন্ন করলেন, শব্দটা সামনের দিকে সঞ্চারিত হচ্ছে, বাধা নাই, তার মানে শব্দটা চলেই গেল, আপনি আর শুনতে পেলেন না, প্রতিধ্বনি হলো না। আপনি শব্দ উৎপন্ন করলেন, সামনে কোন একটা বাধা আছে, বাধাতে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে যদি আমি শব্দটা আবারও রিপিট শুনতে পাই তখন তাকে বলবো আমরা প্রতিধ্বনি। কথা ওকে। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটু সংজ্ঞাটা লিখবো, এরকমটা আমরা লিখতে পারি, প্রতিধ্বনির সংজ্ঞা লিখতে পারি, এরকমটা লিখেন যে উৎস কর্তৃক সৃষ্ট শব্দ। আমি একটু লিখে দিই, উৎস কর্তৃক সৃষ্ট শব্দ সৃষ্ট শব্দ কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের নিকট ফিরে এলে মূল শব্দের যে পুনরাবৃত্তি সৃষ্টি হয় তাকে প্রতিধ্বনি বলে। একটু লিখে রাখেন যে উৎস কর্তৃক সৃষ্ট শব্দ কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের নিকট ফিরে এলে মূল শব্দের যে পুনরাবৃত্তি সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো কি? প্রতিধ্বনি। লিখেছি? জি স্যার। দেখেন প্রতিধ্বনি যে যে সৃষ্টি হলো, প্রতিধ্বনি সৃষ্টির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত বলা হয়েছে। বলা হয়েছে এমনটা যে শ্রোতা এবং প্রতিফলক পৃষ্ঠ যেটা, তাদের মধ্যে একটা ন্যূনতম দূরত্ব থাকা লাগবে, আদারওয়াইজ প্রতিধ্বনির সৃষ্টি হবে না। না। বলা হয়েছে এই যে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠ অর্থাৎ শ্রোতা এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হওয়া উচিত 16.6 মিটার। স্যার তার মানে এমন যদি হয় 16.6 মিটারের যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। না। এটা স্যার লিখবে। প্রতিফলক হ্যাঁ পৃষ্ঠ বলেন। কোন বাধাটা? জি স্যার। প্রতিফলক পৃষ্ঠ বলতে কোনটা বোঝানো জি হয়েছে, স্যার, বাধাটা? প্রতিফলক যে পৃষ্ঠ যেটা সেটাই বাধা, ও আচ্ছা। অর্থাৎ যেখানে শব্দটা ধাক্কা লেগে আপনি আবার শুনতে পাবেন ওটাই প্রতিফলক পৃষ্ঠ, ওইটাই বাধা, ওইটাই কোনো একটা প্রতিবন্ধকতা। কথা কি বুঝেছি? রাত যদি বাধা না পায় তাহলে সেখানে কি হবে স্যার? তার বাধা না পেলে প্রতিধ্বনি সৃষ্টি হবে না। বাধা না পেলে প্রতিধ্বনি সৃষ্টি হবে না, আপনি রিপিট কোনো কিছু শুনতে পাবেন না। কথা ক্লিয়ার? বাধা নাই, আপনি শব্দ রিপিট শুনতে পাবেন না, বাধা নাই, কোনো প্রতিধ্বনি নাই। তাহলে একটু এরকম তথ্য লিখবো, শ্রোতা এবং প্রতিফলক পৃষ্ঠের ন্যূনতম দূরত্ব হওয়া উচিত 16.6 মিটার। তার মানে আমরা বলতে স্যার, পারি, বলেন। অনেক সময় দেখা যায় একটা ফাঁকা ঘর যেটার দূরত্ব 16 মিটার না, সেই ঘরে কথা বললেও প্রতিধ্বনি শোনা যায়, এক্ষেত্রে এটা প্রতিধ্বনি কেন হয়?
এটা বলছে ন্যূনতম হইতে হবে, কথা কি বুঝছেন? হ্যাঁ তার মানে না এটা নেই। হ্যাঁ এটার বড় হইলে না, আমি বলতেছি 16 মিটারের ছোট। হ্যাঁ, ওই ঘরে অনেক সময় প্রতিধ্বনি শোনা যায় যদি ফাঁকা ঘর হয়। যদি ফাঁকা ঘর হয়, তার মানে বায়ু শূন্য না বায়ু ছাড়া, বায়ু মাধ্যম বলেন। বায়ু তো থাকেই, হ্যাঁ। যদি এমনটা হয়, বায়ু যদি না থাকে, প্রতিধ্বনি সৃষ্টির সম্ভাবনা নাই। নাই, জিরো, কারণ হ্যাঁ। বায়ু নাই, সেখানে বায়ু যদি না থাকে, এখানে দূরত্বের কোনো সম্পর্কও নাই। নাই, দূরত্ব হ্যাঁ। সেটা 16.6 হোক অথবা 16.6 এর বেশি হোক, প্রতিধ্বনি শোনার সুযোগ নাই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ওইটা শোনা যেতে পারে, কিন্তু এবং তাদের মধ্যে দূরত্ব এইটার কাছাকাছি হতে হয়। তখন একদমই বেশি হইলেও হবে না, আবার একদমই কম হইলেও হবে না। 16.6 মিটার বলতে খুব বেশি কি দূরত্ব মনে হয় আপনার? না, খুব বেশি না, খুব বেশি আবার খুব দূরত্ব না, কম তাও কিন্তু না। তা কিন্তু একটা না। তার মানে মানে একটা নির্দিষ্ট দূরত্ব আছে যেটা হ্যাঁ, 16.6 এর কাছাকাছি, কথা কি বুঝেছি? এবং জি, সেই জি, দূরত্ব হলে আমরা প্রতিধ্বনি পুনরায় আবারও শুনতে পাবো, আদারওয়াইজ শুনতে পাই না। এটা বলতে ন্যূনতম একটা দূরত্ব হওয়া উচিত 16.6 মিটার, কথা কি ক্লিয়ার? জি, জি, স্যার। এই যে প্রতিধ্বনির সাহায্যে মূলত আমরা কিছু কাজ করতে পারি, প্রতিধ্বনির যেটাকে আমরা ব্যবহার বলতে পারি, যে প্রতিধ্বনির সাহায্যে কি কি হয় বা কি কি করা যায়, একটু লিখে রাখেন প্রতিধ্বনির ব্যবহার। দূরত্বটা একটু আবার বলেন তো, শ্রোতা আর কার সাথে দূরত্বটা হবে? দূরত্ব বলেছি স্যার, যে প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার জন্য শ্রোতা এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হওয়া উচিত 16.6 মিটার। এটা সর্বনিম্ন দূরত্ব হওয়া উচিত কত? 16.6 মিটার। এবং এই প্রতিধ্বনির সাহায্যেই মূলত আমরা কূপের গভীরতা নির্ণয় করতে পারি, এবং সেই ক্ষেত্রে তাদের মধ্যে কমপক্ষে দূরত্ব হওয়া উচিত কত? 16.6 মিটার। তাহলে আমরা প্রতিধ্বনির একটু ব্যবহার লিখব। প্রথম তথ্য লিখবেন, প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয় করা যায়। তার মানে প্রথম তথ্য আমরা ব্যবহার লিখতে পারি, কূপের গভীরতা নির্ণয় করা যায়। প্রথম তথ্য বলেছি কি? কূপের গভীরতা নির্ণয় করা যায়। যেহেতু আমরা প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয় করতে পারি, এটার একটা ডিটেইলস ইকুয়েশন আছে। আমরা এরকমটা জানি, কূপের গভীরতা নির্ণয়ের সূত্র আমরা এটা জানি, H সমান V ইন্টু টি ডিভাইডেড বাই 2। আমরা বিস্তারিত ইকুয়েশন সলভে যাব না, আমরা একটু লিখে রাখেন কূপের গভীরতা নির্ণয়ের যে সূত্র সেটা আমরা জানি, H সমান V ইন্টু টি ডিভাইডেড বাই 2। এবার আসেন, এই যে কূপের গভীরতা নির্ণয় করলাম প্রতিধ্বনির সাহায্যে, প্রতিধ্বনির সাহায্যে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা যায়। সো লিখে রাখতে পারি, উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা যায়। তার মানে প্রতিধ্বনির সাহায্যে আমরা কূপের গভীরতা নির্ণয় করতে পারি, উড়োজাহাজের উচ্চতাও নির্ণয় করতে পারি। এরপরে এই প্রতিধ্বনির সাহায্যেই শব্দের বেগ নির্ণয় করা যায়, শব্দের বেগ নির্ণয় করা যায়, কথা কি বুঝেছি? এরপরে আমরা কূপের গভীরতা নির্ণয় দেখলাম, উড়োজাহাজের উচ্চতা দেখলাম, শব্দের বেগ দেখলাম, পাশাপাশি আমরা খনিজ পদার্থ সন্ধানে এইটা ব্যবহার করতে পারি। সো আমরা বলতে পারি খনিজ পদার্থ সন্ধানে। একটু লিখে রাখেন, তথ্যগুলা গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায়। লিখেছি, স্যার S equal B into T না? H ইকুয়াল টু ভি ইন্টু টি ডিভাইডেড বাই 2। ভি ইন্টু টি ডিভাইডেড বাই 2। ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। বেগ এবং সময়ের গুণফলকে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলেই মূলত আমরা উচ্চতা পাই, যে কত সেন্টিমিটার কতটুকু হওয়া উচিত, সেটা হচ্ছে 16.6 মিটার। স্যার শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রে প্রতিধ্বনি ব্যবহারটা কিভাবে হয়? শব্দের বেগ নির্ণয় ক্ষেত্রে প্রতিধ্বনি, অর্থাৎ দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, কারণ দূরত্ব দেখেন আমি আপনারই বলি শোনেন, এই ক্ষেত্রে দেখেন বেগ সমান আমরা বেগ যে দেখেন ভি টি সমান আমরা বলতে পারি 2h, তাই বলতে পারি না? এই যে ইকুয়েশন থেকে বলতে পারি ভিটি সমান জি p2h। এখান থেকে যদি আমি ভি বলি শব্দের বেগ, তার মানে 2h ডিভাইডেড বাই টি বলতে পারি না? পারি না? পারি। জি স্যার। তার মানে এখানে উচ্চতা যদি না থাকে, যদি এই প্রতিধ্বনি যদি উচ্চতা না থাকে আর সময় যদি না থাকে, যদি থাকে, তাহলে কি আমি বেগ নির্ণয় করতে পারবো না? পারবো না যে কোনো মাধ্যমে? পারবো। এই জন্য বলা হয় শব্দের বেগ।
তার মানে যেহেতু এটা বেগের সাথে সম্পর্কিত, তার মানে আমি শব্দের বেগটাও এখান থেকে বের করে নিতে পারি এবং উচ্চতা নির্ণয় করতে পারি, এই যে উড়োজাহাজের উচ্চতা। কথা কি আর বলেছি? খনিজ পদার্থের ক্ষেত্রে স্যার ওইখানে প্রতিধ্বনিটা কিভাবে কাজ খনিজ করে? দেখেন, কোন একটা খনি বলতে তো একটা গর্ত, তাই না? ওইখানে যখন আমি হ্যাঁ। প্রতিধ্বনি সৃষ্টি করবো, কোন একটা শব্দ উৎপন্ন করবো, খনিজ পদার্থ যদি থাকে সেইখানে সে বাধাপ্রাপ্ত হয়ে আমি আবার শুনতে পাবো, প্রতিধ্বনি আসবে। এই কারণে তখন বলা ওই হয় যে সাউন্ড খনিজ অনুসারে, পদার্থ। সাউন্ডের তারতম্য অনুসারে হ্যাঁ বোঝা হ্যাঁ যাবে যে স্যার, ওখানে আসলে আছে কিনা। সাউন্ডের কারণে আমরা মূলত খনিজ পদার্থ থেকে খনিজ পদার্থগুলো নির্ণয় করতে পারবো খনি থেকে বা ভূগর্ভ থেকে। এখানে কথা একটা কি সূত্র বুঝেছি? আছে, টুটি সমান সমান ভিটি, হ্যাঁ, সময়টা নির্ণয় করলে। কথা কি বুঝেছি? আমরা ইকুয়েশন তো অনেক কিছুই পাওয়া যায়, তো আমরা আপাতত কিছু তথ্য জানার চেষ্টা করলাম যে মূলত কি কি কাজ বা কি কি ব্যবহার জানবো। দেখা স্যার যাচ্ছে এই উড়োজাহাজের প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়েশন থেকে আমি আপনারে বলি, প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা ইকুয়েশন যদি টোটালি সলভ করতে চাই তাহলে আমাদের সময় চলে যায়, যেহেতু জি প্রিলির জি কাজ। আর মজার বিষয় হচ্ছে দেখেন, এই যে আপনার কূপের গভীরতা নির্ণয়, এটা একটা কিন্তু ডিটেলস একটা প্রশ্ন, রিটেনের একটা প্রশ্ন। রিটেন যখন করানো হয় তখন ডিটেলস আমাদেরকে পড়তে হয়। এখন যদি এই একটা ইকুয়েশন সলভ করতে চাই বা বিভিন্ন ইকুয়েশন যেগুলো আসে সলভ করতে গেলে আমাদের সময় চলে যাবে। এইটা হচ্ছে মূল বিষয়। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু তথ্য আলোচনা করার সুযোগ থাকে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের টপিক বাই টপিক আলোচনা করতে হয়। কথা ক্লিয়ার স্যার? ওকে, ওকে স্যার। আসেন তাইলে আমরা মূলত দেখার চেষ্টা করলাম, এবার আসবো আমরা ডপলার ক্রিয়া। ডপলার ক্রিয়া লিখেছি। ডপলার ক্রিয়ায় বিজ্ঞানী একজন ডপলার, যার নাম ছিল ডপলার, যেই ক্রিয়াটা আবিষ্কার করেছে তার বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ডপলার। তিনি একজন অস্ট্রিয়ার পদার্থবিদ ছিলেন। কোথাকার ছিল? অস্ট্রিয়ার। অস্ট্রিয়া। তিনি অস্ট্রিয়া, হ্যাঁ। তিনি মূলত 1842 সালে, কত সালে স্যার বলেছি? 1842 সাল। 1842 সালে তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন বা একটা ক্রিয়া দিয়েছিলেন যাকে বলা হয় ডপলার ক্রিয়া। তিনি বলেছিলেন, তিনি কি বলেছিলেন ডপলার ক্রিয়াতে? বলছে যে শব্দের উৎস এবং শ্রোতার আপেক্ষিক গতির ফলে, শব্দের শ্রোতা অর্থাৎ দেখেন যে একজন শ্রোতা শুনবে এবং উৎস যে একজন বলবে, কথা কি বলছি? দুইজন, এদের আপেক্ষিক গতির ফলে এই যে শ্রুত শব্দের যে কম্পাঙ্কের আপত পরিবর্তন হয় তাকে বলা হয় ডপলার ক্রিয়া। কথা কি বুঝেছি? আবার একটু repeat আমি বলেন। আবার বলি। ধরে নেন এটা হচ্ছে উৎস, লিখে দেন। লিখবো আগে একটু বোঝেন, বোঝার পরে লিখবো আমরা। একটা হচ্ছে উৎস আর একটা শ্রোতা। উৎস বলতে যে শব্দ উৎপন্ন করবে এবং শ্রোতা বলতে কি যে শব্দটা শুনবে। শুনবে। এবার আসেন, তো কি বলছে? উৎস এবং শ্রোতার আপেক্ষিক গতির ফলে, আপেক্ষিক গতি বলতে তাদের মধ্যে গতির পরিবর্তন হবে। কথা কি বুঝেছি স্যার? জি স্যার। যে তাদের মধ্যে যদি গতির পরিবর্তন হয় তাহলে শব্দের যে যে শব্দটা উৎপন্ন করেছিল শ্রুত শব্দ, তার কি কম্পাঙ্কের পরিবর্তন হবে না হবে না? হবে। এইটাকেই বলা হয় ডপলার ক্রিয়া। ডপলার, বিজ্ঞানী ডপলার কি বলেছেন একটু দেখেন। বিজ্ঞানী ডপলার বলেছেন এমন যদি হয় যে, বলেছেন একবার কি, উৎস থাকবে স্থির, শ্রোতা হবে গতিশীল। কি হবে স্যার? উৎস থাকবে স্থির, শ্রোতা গতিশীল। আচ্ছা, আগে আমরা সূত্রটা লেখার পরে ডিটেলস একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এটা সূত্রটা ওকে লিখেন স্যার। আগে, একটু লিখবেন এরকম। আগে তথ্যটা এরকম লিখেন, অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী, অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী ডপলার 1842 সালে এটি প্রদান করেন। এটি প্রদান করেন কত সালে দিয়েছে? 1842 সালে। কথা কি বুঝেছি? আসেন এবার সূত্রটা লিখি, একটু লিখেন যে শব্দের উৎস এবং শ্রোতার, শব্দের উৎস এবং শ্রোতার আপেক্ষিক গতির ফলে শ্রুত শব্দের কম্পাঙ্কের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ডপলার ক্রিয়া। একটু লিখে রাখেন।
শব্দের উৎস এবং শ্রোতার আপেক্ষিক গতির ফলে শ্রুত শব্দের কম্পাঙ্কের যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো ডপলার ক্রিয়া। লেখা হলে একটু জানাবেন স্যার। না স্যার এখনো হয়নি। হ্যাঁ, লেখা হলে যখন জানাবেন। জি স্যার, ডান। হয়েছে না? না এবার স্যার। আসেন, এই ডপলার ক্রিয়ার যে একটু ব্যাখ্যাটা একটু আমরা জানবো, যে ডপলারে মূলত যে ক্রিয়াটা দিয়েছে এটা নিয়ে বিস্তারিত তিনি ভেঙে ভেঙে কি বোঝাইতে চাইছেন আমাদের, বা কি বুঝিয়েছেন সেটা একটু দেখার চেষ্টা করি। যদি এই সূত্রটাকে একটু ভাঙতে চাই তাহলে দেখেন তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। কিভাবে ভাগ করতে পারি একটু দেখার চেষ্টা করি। হয়েছে জি স্যার, স্যার। বলেন তো। জি স্যার। ওকে, দেখেন আমি প্রথমত এটা বলতে পারি, উৎস স্থির, শ্রোতা গতিশীল। এরপরে বলতে পারি উৎস গতিশীল, শ্রোতা স্থির। এরপরে বলতে পারি, এগুলো কি বৈশিষ্ট্য? না স্যার এইটাকেই ভাঙবো, জাস্ট ব্যাখ্যা একটু বোঝানোর জন্য একটু লিখে দিই আগে। কথা কি বুঝছেন, আগে একটু বোঝেন। উৎস এবং শ্রোতা উভয়ই গতিশীল। এই তিনটা কারণেই মূলত সূত্রটা, এই তিনটার বেজের উপর ভিত্তি করে সূত্রটা দেওয়া হয়েছে। একটু লিখেন আগে, তারপরে বলি। শেষ স্যার, লিখছি। আচ্ছা, দেখেন প্রথম নম্বরে কি বলেছে, উৎস স্থির থাকবে, শ্রোতা গতিশীল থাকবে। গতিশীল। উৎস স্থির থাকবে, শ্রোতা গতিশীল থাকবে। গতিশীল। ধরে নেন এটা একটা প্ল্যাটফর্ম, এইটা একটা কোন একটা প্ল্যাটফর্মে আপনি বলছে উৎস স্থির, শ্রোতা হবে গতিশীল। তার মানে প্ল্যাটফর্মে একটা ট্রেন, এইটা হচ্ছে কি উৎস। কি করবে, ট্রেন হুইসিল দিবে, শব্দ করবে, মানে উৎস শব্দ সৃষ্টি করেছে। এবং আপনি শ্রোতা এইটা শুনবেন। তাহলে এই ক্ষেত্রে হবে কি, এই শ্রোতাটা হবে, অর্থাৎ শ্রোতা হবে, আপনি হবেন গতিশীল, আর উৎস কি হবে, স্থির। তার ট্রেন স্থির থাকবে আর আপনি কি হবেন, গতিশীল। যদি এমনটা হয় এই ট্রেনটা একটা জায়গায় স্থির, অর্থাৎ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে বারবার সে হর্ন বাজাচ্ছে, আপনি কি প্ল্যাটফর্মের একদিক থেকে হাঁটতে হাঁটতে ট্রেনের দিকে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন, ট্রেনের দিকে। তাহলে শব্দের কম্পাঙ্কের কি ধরনের পরিবর্তন হবে বলেন তো, বেশি শোনা যাবে। বেশি শোনা যাবে। আবার যদি এমনটা হয় ট্রেন ওইখানে দাঁড়িয়ে আছে, হুইসিল দিচ্ছে, আপনি ট্রেনের দিক থেকে শুনতে শুনতে ট্রেন থেকে দূরে চলে যাচ্ছেন, তাহলে কি হবে বলেন তো, কম শুনবো। কম শুনবে। এই জন্যই বলছে এদের মধ্যে আপেক্ষিক কিছু কি পরিবর্তন হয়েছে কম্পাঙ্কের। হ্যাঁ, এটা ডপলার ক্রিয়া। আবার ডপলার আরেকবার বলেছে যে উৎস এবার গতিশীল, বাট শ্রোতা কি হবে, স্থির। তার মানে আপনি কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ট্রেন হর্ন দিতে দিতে আপনার দিকে আসছে, তার মানে অবশ্যই কম্পাঙ্কের পরিবর্তন হবে, আপনি বেশি জোরে শুনতে পাবেন। জি। আবার আপনি দাঁড়িয়ে আছেন, ট্রেন আপনার থেকে হর্ন দিতে দিতে সামনের দিকে চলে যাচ্ছে, তার মানে কম্পাঙ্ক কম হবে, আপনি আস্তে আস্তে কম শুনবেন। জি। তাহলে দুইটা তথ্য শেষ। 3 নম্বরে তিনি বলেছেন হইতে পারে উৎস এবং শ্রোতা উভয় গতিশীল হতে পারে। কিভাবে, আপনিও গতিশীল সেও গতিশীল। দেখেন ট্রেন আপনার দিকে আসতেছে, আপনিও ট্রেনের দিকে আসতেছেন, তার মানে অবশ্যই কম্পাঙ্ক জোরে হবে। জোরে হবে। আবার ট্রেন আপনার দিক থেকে চলে যাচ্ছে, আপনিও ট্রেনের দিক থেকে বিপরীত দিকে যাচ্ছেন, আস্তে আস্তে কি শব্দ শুনতে পাবেন না পাবেন না, পাবো না। এটাই হচ্ছে ডপলার ক্রিয়া। আবার দুইজনই একই গতিতে একই দিকে যাচ্ছি। কথা কি বুঝছেন, এইটাই হচ্ছে ডপলার, মনে থাকবে। জি। ওকে, তাহলে আপনাকে প্রশ্ন এরকমও করতে পারে যে কোন একটা জায়গায় উৎস স্থির, শ্রোতা গতিশীল, সেই ক্ষেত্রে শ্রোতা যদি উৎসের দিকে হয় সেই ক্ষেত্রে কম্পাঙ্কের কি ধরনের পরিবর্তন হতে পারে, বেশি হবে। অবশ্যই বেশি আসবে কম্পাঙ্ক, শ্রোতা বেশি শুনবে। এইভাবেই বেশি শুনবে। কথা কি বুঝছেন, তার মানে আপনাকে মূলত প্রশ্নগুলা এইভাবেই করা হবে, মনে থাকবে স্যার। ইয়েস স্যার। এবার আসেন শব্দ দূষণের কথা বলেছিলাম। শব্দ দূষণের মূলত মাত্রা ছিল 70 ডেসিবেলের উপরে যদি হয় সেটাকে আমরা শব্দ দূষণ বলে গণ্য করতে পারি, যেটা কিনা আমাদের শরীর, আমাদের দেহ, আমাদের মনের উপর, আমাদের মানসিক সবকিছুর উপর বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। শব্দ দূষণে কিছু ক্ষতিকারক দিক পাওয়া যায়, আমরা জানি, একটু সংক্ষেপে একটু বলে নেই, আপনারা একটু এগুলো জানেন, আমরা জানি। শব্দ দূষণের অসুবিধা বা ক্ষতিকারক দিক যদি বলি, দেখেন আমাদের হচ্ছে ব্রেনের উপর একটা আঘাত
আসে আসে না আসে না বলেন আসে। জি আসে। এরপর যে মানসিক উত্তেজনা সৃষ্টি হয়, এরপর আমাদের মেজাজ খিটখিটে হয়, এইটা একটা ক্ষতিকারক দিক। এরপর যদি বলি আমাদের অনিদ্রা হতে পারে, আমাদের স্মৃতিশক্তি বা কর্মদক্ষতা হ্রাস পেতে পারে। এরপর যদি বলি যে আমাদের হঠাৎ যদি তীব্র শব্দ যদি আমাদের কানে আসে, আমাদের শ্রবণ শক্তিও নষ্ট হতে পারে না পারে না। পারে স্যার। পারে। এই অতিরিক্ত শব্দ দূষণের কারণে উচ্চ রক্তচাপের সৃষ্টি হতে পারে। কিসের হতে পারে স্যার? উচ্চ উচ্চ রক্তচাপ। রক্তচাপ। রক্তচাপ সৃষ্টি হতে পারে। তাহলে শব্দ দূষণ এবং শব্দ দূষণের যে ক্ষতিকারক দিক, এই দিকগুলো আমরা আপাতত যদি জেনে রাখি, আশা করা যায় পরবর্তীতে প্রিলিতে যদি না আসুক, রিটেনে মাঝে মাঝে আসে, বলে থাকি এরকম শব্দ দূষণ বলতে কি বোঝেন, শব্দ দূষণের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করুন, অথবা বলতে পারি শব্দ দূষণ রোধে কি কি করণীয় আমাদের আছে। কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে মোটামুটি আমাদের শব্দ শেষ। আমরা চলে যাব তাপ এবং তাপ গতিবিদ্যা, যেটাকে আমরা বলে আসছি তাপ বিজ্ঞান। এবার হেডিং লিখব তাপ বিজ্ঞান। স্যার বিজ্ঞানের ক্লাসগুলো একটা লেকচারে অনেকগুলো টপিক দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে একসাথে ক্লিয়ার করা যায় না স্যার। টপিকগুলো কমায় ক্লাস বাড়াইলে এখন মেবি দেখা ভালো যাচ্ছে হতো। ওইটা দেখা যাক কি হয়, ওইটা আলোচনা সাপেক্ষে করা হবে হয়তো, বা একটু টেনশন করার কিছু নাই। তা দেখা যাচ্ছে তেমনটা হলো যে শব্দ এবং তাপবিজ্ঞান যেটা সেটা টোটালটাই তো আমাকে ক্লাসে শেষ করতে হবে। এখন যদি এমনটা হয় যে আপনাকে ধরেন শব্দ যদি আমি বুঝাইতে যাই, শব্দ বুঝাইতে গেলে 2 ঘন্টা আমি পার করে দিব, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইভাবে ডিটেলসে না, যে আমাদেরকে মূলত যেহেতু লেকচারের মধ্যে তাপবিজ্ঞানও বলা আছে, আমাকে দুইটাই পড়াইতে হবে, তো আমাকে টাইমগুলো এইভাবে অ্যাডজাস্ট করে করে পড়াইতে হয়। কথা কি বলতেছি স্যার? জি জি স্যার। স্যার। আসেন তাপবিজ্ঞান একটু বুঝি, আমরা তাপ বুঝি আগে। প্রথমে দেখবো আমরা তাপ। তাপ আমরা বলতে কি বুঝি? দেখেন মূলত আমরা এইটা জানি, তাপ মূলত এক প্রকার শক্তি। মূলত তাপ একটা কি শক্তি। এটা কি স্যার। করে আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। ঠান্ডা বা গরমের অনুভূতি। আমরা সিম্পলি যদি বলি এরকম, তাপ মূলত কি, তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, এটাকে আমরা বলতে পারি তাপ। জি তাহলে দেখেন তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগে। ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এই যে তাপ পরিমাপক একক আছে, আমরা জানি দুইটা পদ্ধতিতে তাপ পরিমাপক একক আমরা পাই। দুইটা পদ্ধতি, একটাকে বলতে পারি আমরা সিজিএস পদ্ধতি, আর একটাকে আমরা বলতে পারি এসআই পদ্ধতি। অর্থাৎ তাপ পরিমাপক যে একক, আমরা দুইটা পদ্ধতিতে একক আমরা পেতে পারি, একটাকে বলেছি আমরা সিজিএস পদ্ধতি, আর একটাকে বলেছি আমরা এসআই পদ্ধতি। দেখেন সিজিএস পদ্ধতি যেটা, এই সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি স্যার? ক্যালোরি। ক্যালোরি। এসআই পদ্ধতি যেটা বলা হয়েছে, এসআই পদ্ধতিতে তাপের একক হবে জুল। একটু লিখে রাখেন, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, বাট এসআই পদ্ধতিতে তাপের একক জুল। জুল। জুল স্যার সিজিএস এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, যেটাকে বলে পূর্ণরূপ হলে হয় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেকেন্ড। আর এসে হচ্ছে সেকেন্ড, আর আইতে? না স্যার, সেকেন্ড না, ওটা হচ্ছে সিস্টেম অফ ইউনিট যেটাকে আমরা বলি। স্যার। কথা কি বলছেন? এটা একটা স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক একটা একক এসআই। মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। এমকেএস মিটার, কিলোগ্রাম বা কেজি, সেকেন্ড এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড। সেকেন্ড। ফুট পাউন্ড সেকেন্ড। ফুট পাউন্ড সেকেন্ড। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখলাম, দেখেন তাপ দেখলাম কি, দুইটা পদ্ধতি শিখলাম। একটা সিজিএস পদ্ধতিতে তাপের একক দেখলাম ক্যালোরি, যাকে আমরা প্রকাশ করার সময় লিখি সিএএল। কি দ্বারা প্রকাশ করি? সিএএল, ক্যালোরি। যেটা এসআই পদ্ধতিতে একক জুল, যাকে আমরা জে দ্বারা প্রকাশ করে থাকি। ক্যালোরি এবং জুল এদের মধ্যে একটা সম্পর্ক আছে, বলা হয়েছে এরকমটা যে 1 ক্যালোরি সমান কত জুল, অথবা 1 জুল সমান কত ক্যালোরি। বলেন তো স্যার, 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। 4.2 জুল। যদি আপনাকে বলা হয় 1 জুল সমান কত ক্যালোরি? 0. তারপরে বলেন। স্যার 1/4.2 মানে এক কথায় 24 ক্যালোরি।
অর্থাৎ দেখেন আমরা যদি বলি 4.2 জুল সমান যদি 1 ক্যালোরি হয়, তাহলে 1 জুল সমান আমরা বলতে পারি 1/4.2 ক্যালোরি। কথা কি বুঝেছি? জাস্ট খালি এই 1/4.2 ক্যালকুলেশন করলে যেটা হয় সেটাই হচ্ছে কত, 0.24 ক্যালোরি। কথা ক্লিয়ার? জি। ওকে, জি স্যার। তাহলে তথ্যগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আসেন আমরা চলে যাব তাপমাত্রা কি। এবার আমরা লিখব তাপমাত্রা। কোন বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা বা টেম্পারেচার হচ্ছে, দেখেন তাপশীল একটা শক্তি, তাপমাত্রা কোনো শক্তির কথা বলা হয় নাই। তাপমাত্রা হচ্ছে কোন একটা বস্তুর তাপীয় অবস্থা, এটা একটা অবস্থা। কথা কি বুঝেছি? জি স্যার। তাইলে আমরা বলতে পারি তাপমাত্রা হলো কোন বস্তুর তাপীয় কোন অবস্থা। বস্তুর তাপীয় অবস্থা। এই যে তাপীয় অবস্থা বলতে কি বুঝি, সে অন্য কোনো বস্তুর সংস্পর্শে যদি আসে, সেটা হয় সে তাপ গ্রহণ করবে অথবা কি করতে পারে, বর্জন করতে পারে। দুইটা বস্তু, এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। যদি দুইটা বস্তুকে পাশাপাশি নিয়ে আসা হয়, তাহলে অবভিয়াসলি কি করবে, যে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে তাপ ছেড়ে দিবে, এবং কম তাপমাত্রার বস্তু বেশি তাপমাত্রার বস্তু হতে তাপ গ্রহণ করবে। কথা ঠিক? জি স্যার। শীতের মধ্যে যখন দেখা যায় শীতের সময় আমাদের শরীরের টেম্পারেচার কমে যায়, অর্থাৎ তাপমাত্রা সব দিকের তাপমাত্রা কমে যায়, তখন কখনো যদি এমনটা হয় আগুনের কাছে যদি যাই, দেখবেন আস্তে আস্তে আমাদের শরীরটা গরম হতে থাকে, হয় না? জি। কেন? স্যার। কারণ জি স্যার। এই যে আগুনের তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেই আমাদেরকে তাপ ছেড়ে দিয়ে আমরা গ্রহণ করি। তার মানে অবশ্যই তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা যা কিনা দুইটা বস্তু যখন পাশাপাশি নিয়ে আসা হয়, তখন বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে তাপ ছেড়ে দিবে, অথবা বলতে পারি কম তাপমাত্রার বস্তু বেশি তাপমাত্রার বস্তু হতে তাপ গ্রহণ করবে। ক্লিয়ার? জি স্যার। এই তাপমাত্রা পরিমাপকও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমরা দেখার চেষ্টা করি। তাপমাত্রার একক দেখবো আমরা, তাপের একক যেমন দেখলাম, তাপমাত্রা পরিমাপকও একক পাওয়া যায়। মনে রাখবেন, তাপমাত্রা পরিমাপক যদি বলা হয় এসআই পদ্ধতিতে, যদি তাপমাত্রা পরিমাপক একক বলা হয়, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। যদি বলা হয় সিজিএস পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা জানি সেলসিয়াস, যাকে আমরা ডিগ্রি সি দ্বারা প্রকাশ করে থাকি। একটু লিখে রাখেন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন, সিজিএস পদ্ধতিতে সেলসিয়াস। এসআই পদ্ধতিতে কেলভিন, সিজিএস পদ্ধতিতে কি বলেছি? কি কেলভিনের সংকেত? জি স্যার। এটা কি কেলভিনের সংকেত? কেলভিনের পাশে কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য বলেছি কে। কে। কথা কি বুঝেছি? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন, এই যে তাপমাত্রা যে পরিমাপক এককগুলো দেখলাম, আমরা তাপমাত্রা পরিমাপক কিছু স্কেল পাবো, অর্থাৎ কোন কোন স্কেলে তাপমাত্রাকে আমরা পরিমাপ করতে পারি, সেই তাপমাত্রা পরিমাপক কিছু স্কেল দেখার চেষ্টা করব। যেখান থেকে তাপমাত্রা ধরনের। পরিমাপক স্কেলের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা দেখব, এবং সেখান থেকে কনভারসেশনটাও দেখব যে কোন তাপমাত্রায় কত হলে অন্য তাপমাত্রা স্কেলে কত হয়। একটু হেডিং লিখবেন, তাপমাত্রা পরিমাপক স্কেল। তাপমাত্রা পরিমাপক স্কেল। আমরা তাপমাত্রা পরিমাপক স্কেল পাই মোট 4টি। কয়টা স্যার? 4টি। নাম্বার 1 সেলসিয়াস, নাম্বার 2 ফারেনহাইট, কেলভিন, নাম্বার 3 ফারেনহাইট, এবং নাম্বার 4 রোমার। তাহলে তাপমাত্রা পরিমাপক স্কেল কয়টা দেখলাম স্যার? 4টা, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এবং রোমার। প্রত্যেকটা তাপমাত্রা পরিমাপক স্কেলের একটা সর্বনিম্ন তাপমাত্রা আছে এবং একটা সর্বোচ্চ তাপমাত্রা আছে। স্যার রোমারের সংকেত কি? যেমন বলে দিব ফারেনহাইটের সংকেত স্যার, এফ। বলে দিব স্যার, একটু আসেন। ওকে স্যার। আচ্ছা লিখেন, এইটা ডিগ্রি সেলসিয়াস, এইটা কেলভিন,
এটা ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আর। ওকে স্যার। কথা কি বলতেছি স্যার? জি দেখেন, স্যার। এই যে সেলসিয়াস যে স্কেলের কথা বলেছি, সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কত স্যার? 0 ডিগ্রি। এই সেলসিয়াস স্কেলেরই সর্বোচ্চ তাপমাত্রা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনের কথা যদি বলি, কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 273 32। কেলভিন এবং যার সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 373 কেলভিন। যদি বলা হয় ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হবে 32 ডিগ্রি ফারেনহাইট, যার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। যদি বলা হয় রোমার, তাহলে রোমারের হচ্ছে 0 এবং 80। কথা কি বুঝেছি? রোমারের ক্ষেত্রে 0 এবং সর্বোচ্চ স্যার রোমারের ক্ষেত্রেও কি ডিগ্রি বসাইতে হয়? ডিগ্রি বসাইতে হবে স্যার, ক্যালভিনে শুধু না? কেলভিনে হয় না, ডিগ্রি। লিখছি? ওকে স্যার। ওকে। জি স্যার। এই যে তাপমাত্রা পরিমাপক যে 4টা স্কেল দেখার চেষ্টা করেছি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এদের মধ্যে একটা তাপমাত্রা একটা সম্পর্ক আছে, এটা ইকুয়েশন বের করা হয়। যে ইকুয়েশন থেকে মাঝে মাঝে এরকম প্রশ্ন করা হয়, ধরে নিলাম আপনাকে বলতে পারে এরকম যে কোন একটা তাপমাত্রা পরিমাপক স্কেলে মান দেওয়া আছে, অন্য একটা তাপমাত্রা পরিমাপক স্কেলে কত হবে সেইটা আপনাকে বের করতে হবে। তো ওইটা বের করার জন্য আমাদের এদের মধ্যে একটা সম্পর্ক, রিলেশন আছে, সেই রিলেশনটা একটু দেখার চেষ্টা করব। সো তাপমাত্রা পরিমাপক স্কেলের সম্পর্ক, একটু হেডিং লিখবেন, তাপমাত্রা পরিমাপক স্কেলের সম্পর্ক। হ্যালো। তাপমাত্রা পরিমাপক স্কেলের সম্পর্ক। যদি সম্পর্কটা দেখানোর চেষ্টা করি, একটু আসেন। সম্পর্কটা মূলত হবে কি, বেসিক সূত্র লিখে রাখেন। যেই স্কেল, সেই স্কেল, এই স্কেল থেকে সেই স্কেলেরই সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগ, এইটাকে ভাগ করতে হয় ওই স্কেলেরই সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা দ্বারা। তার মানে স্যার কি এই ফরম্যাটটাকে আমরা মিলাবো। তার মানে সম্পর্ক বের করব কি, যেই স্কেল ধরবো সেই স্কেল মাইনাস সেই স্কেলেরই সর্বনিম্ন তাপমাত্রা ডিভাইডেড বাই ওই স্কেলেরই সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। কথা কি বুঝেছি? বুঝছি স্যার। তাহলে এই ফরম্যাটটাকে যদি দিয়ে আমরা যদি করতে চাই, ধরে নেন, তাহলে আমরা সম্পর্কটা কি আসে তাহলে দেখেন। যদি চিন্তা করি সেলসিয়াসের সি মাইনাস সর্বনিম্ন কত বলেন তো, বলেন? জিরো। ডিভাইডেড বাই 100 মাইনাস 0। একটা স্কেল শেষ। পরের স্কেল যদি বলি, আমি যদি বলি ফারেনহাইট, তার মানে F মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। এরপরে যদি বলি আমি কেলভিন, তার মানে K মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। যদি বলা হয় রোমা, তার মানে R মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0। ফরম্যাটে জাস্ট খালি ফেলেছি। এবার দেখেন ক্যালকুলেশন, উপরে সি থাকে, নিচে 100 সমান F মাইনাস 32 ডিভাইডেড বাই, বিয়োগ করলে হয় 180 সমান K মাইনাস 273 ডিভাইডেড বাই, বিয়োগ করলে হয় 100, এখানে থাকে R ডিভাইডেড বাই 80। প্রত্যেকটা হরকে যদি আমি 20 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটা হয় 5, এইটা হয় 9, এইটা হয় 5, এইটা হয় 4। আলটিমেট ইকুয়েশন দেখেন আসে C/5 সমান F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 সমান K মাইনাস 273 ডিভাইডেড বাই 5 সমান R ডিভাইডেড বাই 4। ক্লিয়ার কিনা বলেন তো স্যার? এবার জি স্যার, ক্লিয়ার। একটু উঠিয়ে নেবেন। তাহলে কি স্যার এইভাবে একটা থেকে আরেকটাতে বের করা যাবে? হ্যাঁ স্যার, আমরা বের করা শিখবো। আগে ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করলাম, এবার আমরা তাদের সম্পর্ক দিয়ে একটু বের করার চেষ্টা করবো, আসলে কিভাবে বের করা যায়, কোনটা দিয়ে কি হয়। জি স্যার। লেখা হলে একটু জানাবেন। জি স্যার, লেখা হয়েছে। জানি স্যার। ডাক্তার হয় না? না স্যার, আর একটু স্যার। ওকে, শেষ করেন। স্কেল সর্বনিম্ন 0। সব কয়টারে 20 দিয়ে কাটা হয়েছে স্যার? জি স্যার, 20 দিয়ে কেটেছি। 100, 200, 300, 200, 200, 0।
এই এক্সট্রা নয়েজ আসতেছে, খুব সম্ভবত একটু মিউট করে রাখবেন, যাদের যাদের নয়েজ আসছে একটু মিউট করে রাখবেন কাইন্ডলি। হয়েছে স্যার। ওকে, তো তাহলে আমরা এই সম্পর্কে একটু ম্যাথ দেখার চেষ্টা করি। একটু লিখে একটা ম্যাথ লিখবেন, আমি একটু বলি। লিখবেন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তা কত? প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করব আমরা। যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস, সেই ক্ষেত্রে ফারেনহাইটে কত হবে? একটু অ্যান্সার করবেন সবাই। সেলসিয়াসে তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে কত হবে? একটু অ্যান্সার করবেন। স্যার 122 ডিগ্রি সেন্টিগ্রেড। 122 ডিগ্রি ফারেনহাইট। সেন্টিগ্রেড হবে না স্যার, সেন্টিগ্রেড বললে তো ভুল হবে। ফারেনহাইট। জি স্যার, ফারেনহাইট জি স্যার। তাহলে দেখেন এদের মধ্যে একটু আমরা একটু বিস্তারিত দেখি। তাহলে দেখেন আমাদের মূলত সি সমান দেওয়া আছে কত? এত। আমাদের ইকুয়েশন ছিল c/5 সমান f-32 ডিভাইডেড বাই 9। এই দুইটা যেহেতু সম্পর্ক, এই দুইটা দিয়ে বের করব। তাহলে আলটিমেট দেখেন সি এর পজিশনে 50 বসলো, 50 ডিভাইডেড বাই 5, f-32 ডিভাইডেড বাই 9। এই দুইটা কাটলে দেখেন হয় উপরে 10, আর গুণন যদি করি তাহলে হয় f-32 ডিভাইডেড বাই 9 = 90। এইটাও পাশে গেলে হয়ে যাবে যোগ, তার মানে f সমান 90 প্লাস 32 সমান হচ্ছে 122 ফারেনহাইট। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনাকে যেই স্কেলে দেওয়া থাকুক, আপনাকে ওপর স্কেলে যদি মান বের করতে দেয়, যে সম্পর্কটা দেখানোর চেষ্টা করেছি সেই সম্পর্ক থেকে আমাদেরকে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। পারবো আশা করা যায় স্যার আমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, জি স্যার, তাহলে আমরা পারবো। তাপমাত্রা পরিমাপক স্কেল দেখার চেষ্টা করলাম, তাদের সম্পর্ক দেখার চেষ্টা করলাম, কি ধরনের ম্যাথ আসতে পারে সেইটা দেখার চেষ্টা করেছি। এবার একটা ছোট্ট একটা টার্ম আমরা পড়ার চেষ্টা করব, যেটাকে আমরা বলতে পারি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে যে পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝেন, বা পরম শূন্য তাপমাত্রা কত? -273.5। আসেন একটু আমরা দেখি। পরম শূন্য তাপমাত্রা বলতে এখানে শূন্য বলতে কি বোঝায়, আর পরম কেন, তাপমাত্রা কেন? দেখেন, শূন্য বলতে মূলত পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ওইটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যেতে হবে। তার মানে আমি বলছি নির্দিষ্ট একটা তাপমাত্রা লাগবে, যেই তাপমাত্রায় কোনো একটা গ্যাস তার আয়তন যদি শূন্য হয়, তখন সেই তাপমাত্রাকেই বলা হবে পরম শূন্য তাপমাত্রা। কথা কি বুঝেছি? না স্যার, বুঝিনি। আমি বলেছি দেখেন, একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, গ্যাসের আয়তন তার সব তাপমাত্রায় শূন্য হবে? না না, বুঝছি একটা স্যার। নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে গেলে অবশ্যই সেই গ্যাসের আয়তনটা শূন্য হতে পারে, ওই তাপমাত্রাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এবার জি স্যার। বুঝছেন কিনা? তাহলে আমরা এইটা বলতে পারি যে যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকেই বলা হবে পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। স্যার তখন কি সেই গ্যাসটাকে গ্যাস থাকে সেটা তরল হয়ে যায় না? তার আয়তন শূন্য বলতে গ্যাস কি আর থাকবে সেইখানে? পানি কি হইলে কি তো ও, আয়তন থাকবে না? গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আয়তন বলছি, সেটাতে বলি না পদার্থের অবস্থার পরিবর্তন বলি নাই, বলছি তার আয়তন শূন্য। আয়তন শূন্য মানে কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। না। আচ্ছা,
যেমন আমরা বলেছি, দেখেন পরম শূন্য তাপমাত্রা মূলত কি, পরম শূন্য তাপমাত্রা কত? আমরা জানি পরম শূন্যতা তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। কত কেলভিন স্যার? 0 জিরো কেলভিন। কেলভিন। এই 0 কেলভিনকে যদি আপনি সেলসিয়াসের তাপমাত্রায় কনভার্ট করতে চান তাহলে হয় -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনাকে প্রশ্ন যদি করা হয় পরম শূন্য তাপমাত্রা কত, 0 কেলভিন, অথবা বলতে পারে 273, সেটা অবশ্যই মাইনাস। কথা ক্লিয়ার? জি এখন স্যার। যদি আপনি জানেন পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস, আপনাকে প্রশ্ন করেছে পরম শূন্য তাপমাত্রা কত, অপশনে আছে ফারেনহাইট, বের করতে পারবেন? জি স্যার। আমি কেলভিন থেকে ফারেনহাইট রূপান্তর করতে পারি, অথবা সেলসিয়াস থেকেও ফারেনহাইট রূপান্তর করতে পারি। তো আশা করা যায় যেই পরিমাপক স্কেলেই দেওয়া থাকুক না কেন আপনাকে সেইটা পারা উচিত। তাহলে একটু বলেন তো স্যার, এই যে -273 কেলভিন, এটা কি অনেক গরম না ঠান্ডা? ঠান্ডা। অনেক ঠান্ডা স্যার। যেহেতু অনেক ঠান্ডা, এই কারণে একে একটা শীতলতাপূর্ণ অবস্থা বলা হয়। তারপরে পরম শূন্য তাপমাত্রা কি অনেক ঠান্ডা না একটা তাপমাত্রা? তাহলে আমরা এটা বলতে পারি, লিখে রাখেন, একে চরম শীতলতাও বলা হয়। স্যার এটা কি লিকুইড নাইট্রোজেনের তাপমাত্রা? জি স্যার। এই তাপমাত্রায় কি লিকুইড নাইট্রোজেন থাকে? এত ঠান্ডা কি হওয়া সম্ভব কোনো কিছু? শোনেন, ঠান্ডা হওয়া সম্ভব বলতে ওই তাপমাত্রায় নিয়ে গেলে তার আয়তনটা শূন্য হবে, ঠান্ডার বিষয় না। আমি এমনিতে বললাম যেহেতু -273 অনেক ঠান্ডা, এই কারণে বলা হয় এটাকে বলা হয়, এই পরম শূন্য তাপমাত্রাকে আবার বলা হয় পরম শীতলতা। শীতলতা, তবে কি বলা হয় স্যার, পরম বা চরম শীতলতা? একটু লিখে রাখেন, একে চরম শীতলতাও বলা হয়। লিখছি। জি স্যার। আরেকটা তথ্য মনে রাখার চেষ্টা করবেন, এই যে পরম শূন্য তাপমাত্রার যে সূত্র, এই সূত্রটা আবিষ্কার দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী চার্লস। কে দিয়েছিলেন? বিজ্ঞানী চার্লস। লিখে রাখেন, পরম শূন্য তাপমাত্রার সূত্রটি প্রদান করেন বিজ্ঞানী চার্লস। পরম শূন্য তাপমাত্রার সূত্রটি প্রদান করেন বিজ্ঞানী চার্লস। চার্লস। লিখেছি। জি স্যার। জি স্যার। তাহলে পরম শূন্য তাপমাত্রা রাখার চেষ্টা করলাম, এবার আমরা হেডিং লিখবো ক্লিনিক্যাল। স্যার আমি বুঝতেছি না যে গ্যাস কিভাবে হচ্ছে আয়তন শূন্য হয়ে যাবে স্যার, সে যদি এত শীতল তাপমাত্রায় চলে যায় সে তো বরফ হয়ে যাওয়ার কথা। আসেন, বরফ হয়ে যাবে গ্যাসকে। স্যার এটা ওনাকে বুঝাইতে জোল থমসন ক্রিয়া বুঝাইতে হবে না? ওটাই তো বলতেছি, অনেক কিছু অনেকভাবে বোঝানো যায় না। এবার আসেন একটু নর্মাল সেন্স চিন্তা করেন, আপনি যখন কোন একটা কঠিন পদার্থকে গলাইলে তাপ দিতে দিতে তাপ দিলে ঠান্ডা, সে আগে কি হয়, তরলে পরিণত হয়। তরলকে যদি আপনি ঠান্ডা, যখন তাপ বাড়ান তখন সে বাষ্পে পরিণত হয়। বাষ্পে যখন বাষ্পকে যদি আরো ঠান্ডা করতে চান তাহলে কি হবে, সে কি তরলে আসবে নাকি বরফে যাবে, আগে কঠিনে যাবে? তা কিন্তু না, ওইটাও একটা অন্য একটা নীতি আমাদেরকে বোঝাইতে হয়। তো আপাতত থাকে, এখন আমরা ওইদিকে না যাই। আপাতত আমরা কিছু বেসিক কনসেপ্টটা নিয়ে গেলাম। আমরা কোন একটা সময় ওই নীতি সম্পর্কে যখন ক্লাস যদি হয় তখন ইনশাল্লাহ আমরা ডিটেলসে জানবো। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। ওকে, তাহলে আমরা মূলত কিছু তথ্য জানলাম। এবার আসেন ক্লিনিক্যাল থার্মোমিটার। একটু লিখেন, ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার যেটাকে আমরা বলে থাকি, সেই ক্লিনিক্যাল থার্মোমিটারটির থেকে কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। ক্লিনিক্যাল থার্মোমিটার লিখেছি। জি স্যার। দেখেন, ক্লিনিক্যাল থার্মোমিটার যে একটা ডিভাইস, কোন একটা যন্ত্র আমরা জানি, যেখানে মূলত তরল হিসেবে ব্যবহার করা হয় যেটা, সেটা হচ্ছে পারদ। কি ব্যবহার করা হয়? পারদ। লিখে রাখেন, ক্লিনিক্যাল থার্মোমিটারে তরল হিসেবে ব্যবহৃত হয়, তরল হিসেবে ব্যবহৃত হয় পারদ, যার সংকেত হচ্ছে Hg। তার মানে তরল হিসেবে যে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারে যেটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে পারদ। যেটা স্বাভাবিক অবস্থায়, যদি বলি স্বাভাবিক অবস্থায় এটি তরল। স্বাভাবিক অবস্থায় এটা কি? তরল। তরল। হ্যাঁ,
এই যে ক্লিনিক্যাল থার্মোমিটারে যে পারদটা আমরা ব্যবহার করি, পারদের একটা গলনাঙ্ক আছে, পারদের একটা স্ফুটনাঙ্ক আছে। বলা হয়েছে পারদের গলনাঙ্ক যদি বলা হয় 39 ডিগ্রি সেলসিয়াস এবং পারদের স্ফুটনাঙ্ক পারদের গলনাঙ্ক হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং তার স্ফুটনাঙ্ক হয় 356.9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পারদের গলনাঙ্ক দেখলাম 39 ডিগ্রি সেলসিয়াস এবং তার স্ফুটনাঙ্ক কত দেখছি 356.9 ডিগ্রি সেলসিয়াস। এবার আসেন, এই যে ক্লিনিক্যাল থার্মোমিটারের কথা বলেছি, ক্লিনিক্যাল থার্মোমিটার অবশ্যই একটা নির্দিষ্ট স্কেল থাকে, দাগ কাটা থাকে, যে কত থেকে কত পর্যন্ত স্কেল দাগ কাটা থাকে। কেউ কি বলতে পারেন স্যার ক্লিনিক্যাল থার্মোমিটারে কত থেকে কত পর্যন্ত দাগ কাটা থাকে? 0 থেকে 180। কত স্যার? 106 পর্যন্ত মনে হয় থাকে। 108 পর্যন্ত থাকে। নরমালি যেটা আদর্শ সেটা হচ্ছে 95 থেকে শুরু করে 95 থেকে 100। সরি ফারেনহাইট পর্যন্ত। তার মানে এইটার মূলত ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। লিখে রাখতে পারেন যে ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট 110। 95 থেকে 110 লিখেছি, জি 95 স্যার। থেকে 110। এবার আসে মাঝে মাঝে এইটাও প্রশ্ন আসছে, দেখা গেছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট অথবা কত ডিগ্রি সেলসিয়াস। 98.4 ডিগ্রি লিখে রাখেন, 98.4 মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট। আর স্বাভাবিক 36.6 হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, যেটাকে সেলসিয়াসে যদি রূপান্তর করতে চান তাহলে মূলত আসে 36.9। কত আসে স্যার? 36.9। তাহলে দেখেন ফারেনহাইট দেখলাম, সেলসিয়াস দেখলাম, এটা কি কেলভিনে রূপান্তর করলে হয় না? জি স্যার। হয় না? আমি যে কোনো টাতেই রূপান্তর করতে পারি, সূত্র একটাই শিখে আসছি, ওই সূত্র দিয়ে যত রূপান্তর আছে আমরা সবগুলাই করতে পারবো। মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার। তো তাহলে ক্লিনিক্যাল জি। থার্মোমিটার সম্পর্কে এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা আমরা করব। লিখেছি? জি স্যার লিখেছি। দেখেন প্রত্যেকটা পদার্থের উপরই তাপমাত্রার একটা পার্থক্য আছে, তারতম্য আছে। তাহলে কোন একটা পদার্থের উপর যদি তাপমাত্রা বাড়াইতে থাকি অথবা কমাইতে থাকি, তার একটা পার্থক্য বা একটা তাপমাত্রার তারতম্য দেখা যায়। আমরা সেই হিসেবে দুইটা টার্ম শিখবো, একটাকে বলবো আমরা গলনাঙ্ক, একটাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। যেহেতু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখে আসলাম, সো আমরা একটু লিখবো গলনাঙ্ক। একটু টার্ম আমরা শিখে রাখি, গলনাঙ্ক বলতে কি বলছি একটু দেখার চেষ্টা করি। গলনাঙ্ক হচ্ছে ওইটা যেই তাপমাত্রায় কোনো পদার্থ বলতে কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয়। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে আমি তরলে পরিণত করব, সেই তাপমাত্রাকে আমি কি বলবো? তার গলনাঙ্ক। যদি বলা হয় এরকমটা যে বরফ, যদি বলা হয় বরফের গলনাঙ্ক কত স্যার? 0 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড। যদি বলা হয় লবণ তাহলে কত? 800 সামথিং 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস। একটু লিখে রাখেন যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটা তার গলনাঙ্ক, যেখানে বরফের গলনাঙ্ক 0, লবণের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। একটু লিখে রাখেন। লবণ তো 0 ডিগ্রিতেও করা যায়, পানি ঢেলে দিলেই না স্যার, এখন কথা হচ্ছে আপনাকে তার, হ্যাঁ এই প্রশ্নটা আমার মাঝে মাঝে অফলাইনে করা হয়, এরকমটা একটা স্টুডেন্ট আমার বলছিল যে স্যার লবণকে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানোর দরকারটা কি? আমরা তো পানির মধ্যে দিলেই তো গলে যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে আমি বলেছি তাপ দিয়ে গলাবো, এমন তো পানি দিয়ে গলানোর কথা বলা হয় নাই। মানে একটা আলাদা পরীক্ষা এক কথায়, যে আমি তাপ দিয়ে গলালে কি হবে, পানিতে দিলে তো কোনো প্রেসার লাইন, তাই না? সো টেনশন নাই। যদি আপনি তাপ দিয়ে গলাইতে চান সেই ক্ষেত্রে আপনাকে 801 পর্যন্ত তাপমাত্রা নিয়ে আসতে হবে, তা আদারওয়াইজ পানি হবে না। কথা ক্লিয়ার? তাহলে গলনাঙ্ক যদি হয় তাহলে স্ফুটনাঙ্ক দেখি একটু স্যার। তরল পদার্থ বায়বীয় পদার্থ। তার মানে স্ফুটনাঙ্ক বলতে দেখেন তরলকে আমি মূলত কিসে রূপান্তর করব?
বাষ্পে পরিণত করবো, বায়বীয় পদার্থে পরিণত করব, অবশ্যই একটা স্যার নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। সেই তাপমাত্রাকে আমি কি বলবো স্যার? যদি বলা হয় তাহলে বলেন তো পানির স্ফুটনাঙ্ক কত? 100°C। 100°। তার মানে সর্বোচ্চ যেটা সেটা 100 100। এবার আসেন, যদি বলা হয় লবণ স্ফুটনাঙ্ক কত বলেন? জানা নেই। 1465°C লিখে রাখেন। লবণের স্ফুটনাঙ্ক যদি বলা হয় 1465°C। 1465°C লিখেছি স্যার। জি স্যার। জি স্যার। মাঝে মাঝে প্রশ্ন করা হয়, দেখেন এরকম প্রশ্ন করা হয় যে পাহাড়ের চূড়ায় অথবা পর্বত শীর্ষে পানির স্ফুটনাঙ্ক কত? যখন পাহাড়ের স্যার চূড়ায় উঠা 80 হয় ডিগ্রি তখন সেন্টিগ্রেড। কিন্তু পানির তাপমাত্রা লাগে কত? 70°C। 70°C। লিখে রাখেন, পাহাড়ের চূড়ায় বা পর্বত শীর্ষে পানির স্ফুটনাঙ্ক 70°C। পাহাড়ের চূড়ায় বা পর্বত শীর্ষে পানির স্ফুটনাঙ্ক 70°C লিখেছি। হয়েছে স্যার? জি স্যার। ওকে। স্যার জি স্যার। পাহাড়ের উপরে বায়ুর চাপ কম না বেশি? এবার কম। প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ আস্তে আস্তে কমতে থাকবে, উপরে গেলে বায়ুর চাপ আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। থাকবে, হ্যাঁ। বায়ুর আর ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে এই আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করে থাকি ভূপৃষ্ঠে, এবং যেটা হচ্ছে ট্রপোমণ্ডলের অন্তর্ভুক্ত। কোন মণ্ডলের? ট্রপোমণ্ডলের। প্রোপমণ্ডল। কথা কি বুঝেছি? আচ্ছা। বায়ু যে 5টা স্তর পায় তাদের মধ্যে আমরা যেখানে বসবাস করি সেই অঞ্চলটাকে বলা হয় ট্রপোমণ্ডল, সেখানে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি। কথা কি বুঝেছি? জি স্যার। জি আর স্যার। প্রেসার কুকারে উল্টা কাজটাই হয়। হ্যাঁ, যদি দেখেন এই আরো কিছু প্রশ্ন আমরা যখন বায়ুমণ্ডল যখন পড়বেন বা যখন পড়াবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আপাতত থাক, ওইদিকে আমরা আর না যাই আপাতত। দেখেন তাহলে গলনাঙ্ক দেখলাম, স্ফুটনাঙ্ক দেখলাম। পানির একটা কক্ষ তাপমাত্রা আছে। পানির একটা কক্ষ 25 তাপমাত্রা ডিগ্রি। লিখে রাখেন 25°C। পানির কক্ষ তাপমাত্রা 25°C। তার কিসের পানি? পানির কক্ষ তাপমাত্রা। পানির কক্ষ তাপমাত্রা বলা হয় 25°C। মাঝে মাঝে প্রশ্ন করা হয় পানির ব্যতিক্রমী প্রসারণ। 4°C। পানির ব্যতিক্রমী প্রসারণের তাপমাত্রা কত আমরা জানি? 4°C লিখে রাখেন। পানির ব্যতিক্রমী প্রসারণী তাপমাত্রা 4°C। পানির ব্যতিক্রমী প্রসারণী তাপমাত্রা হচ্ছে 4°C লিখেছি। লিখছি। ওকে। তাপ সঞ্চালন, এবার আমরা দেখব তাপ সঞ্চালন। লিখেন, তাপ সঞ্চালন 3 ধরনের। একটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিচলন এবং বিকিরণ। তাপ সঞ্চালন যে প্রক্রিয়া 3 ধরনের আমরা জানি। একটা বলি আমরা পরিবহন প্রক্রিয়া, একটাকে বলা হয় পরিচলন, একটাকে বলা হয় বিকিরণ। দেখেন পরিবহনে কি ঘটনা ঘটে? পরিবহনে অবশ্যই মাধ্যমের অণুর স্থানান্তর ঘটবে না। কি বলেছি? ধরে নেন এইটা কোন একটা লোহার পাত, আপনি এই অংশ আগুনে দিয়েছেন। কোথায় দিয়েছেন স্যার? আগুনে দিয়েছেন। এই প্রান্ত গরম হয় না হয় না? হবে। হয়। এর মধ্যে দেখেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু আছে না নাই? আছে। এই যে অণুটা, এই অণু কি পাশে চলে যায়, এই পাশে চলে যায়? না। তাহলে আমরা বলতে পারি পরিবহনে মাধ্যমের যে অণুগুলা থাকে সেই অণুগুলার স্থানান্তর ঘটে না ঘটে না? ঘটে না। অণুগুলো তাদের স্থান পরিবর্তন করবে না। কি করবে? এই অণুটা প্রথমত গরম হবে, গরম হওয়ার পর তাপ সে পাশেরটাকে ছেড়ে দিবে, আস্তে আস্তে তাপ কি হবে? চলে যাবে। পরিবাহিত হবে। কথা কি বুঝেছি? এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে জি কি স্যার। বলবো আমরা? পরিবহন। লিখে রাখেন, পরিবহনের পাশে লিখেন অণুগুলোর স্থানান্তর ঘটে না। পরিবহনের পাশে লিখবেন অণুগুলোর স্থানান্তর ঘটে না। অণুগুলোর স্থানান্তর ঘটে না লিখে রাখেন। পরে লিখবেন অণুগুলো তাপ ছেড়ে দেওয়ার মাধ্যমে, অণুগুলো তাপ
ছেড়ে দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়া সংঘটিত হয়। এক কথায় পরিবহন যে প্রক্রিয়া, এখানে অণুগুলোর স্থানান্তর ঘটবে না। একটা স্যার গরম অণু, পরিবহনের ব্যাপারটা আরেকবার একটু বলবেন? আরেকবার মানে বলি, দেখেন আমি বোঝা বলেছিলাম ধরে যাচ্ছিল নেন না। এইটা একটা কোন একটা লোহা, লোহার এক প্রান্ত যদি আপনি আগুনে দেন অবশ্যই অপর প্রান্ত গরম হয়। এই লোহার মধ্যে জি অসংখ্য অণু আছে। এখন কথা হচ্ছে গরম যেহেতু অপর প্রান্ত হচ্ছে, জি তার মানে এইখানকার অণু কি ওই পাশে যাবে? না। যাবে না। তার মানে অবশ্যই বললাম কি আসলে কি এখানে যায়? অণুগুলোর স্থানান্তর ঘটবে না। কি করবে? এই না প্রথমত এই অণুটা গরম হবে, গরম হওয়ার পরে সে তার পার্শ্ববর্তী অণুকে কি করবে? তাপ ছেড়ে দিবে। এই তাপ ছেড়ে দেওয়ার হ্যাঁ মাধ্যমে সম্পূর্ণ অংশ কি হবে? গরম হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমি কি বলবো? পরিবহন প্রক্রিয়া। পরিবহন মনে প্রক্রিয়া। রাখবেন পরিবহন প্রক্রিয়া সচরাচর হয়ে থাকে ধাতব পদার্থের ক্ষেত্রে। কোন পদার্থের ক্ষেত্রে? ধাতব পদার্থের ক্ষেত্রে। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে পরিবহন ম্যাক্সিমাম হয়ে থাকে পরিবহন প্রক্রিয়া। কঠিন পদার্থ লোহা, রূপা, তামা যা বলেন, কঠিন পদার্থের ক্ষেত্রে কোনটা হয়? পরিবহন। পরিবহন। যদি বলা হয় পরিচলন, তরল মনে পদার্থ। রাখবেন তাহলে তরল পদার্থ। পরিচলন হয় সব সময়ের জন্য ম্যাক্সিমাম তরল পদার্থের ক্ষেত্রে। যদি এমনটা হয় আপনি কোন একটা পাত্রে পানি নিয়েছেন, আপনি নিচে তাপ দিচ্ছেন, তার মানে যদি এমনটা হয় যে আপনার দেখেন পানি কি সম্পূর্ণ সবগুলা পানি কি একই সাথে ঠান্ডা বা একসাথে গরম হয় না? জি স্যার। এবং দেখবেন পানি গরম করার সময় যখন নিচে তাপ দেওয়া হয় এক একটা বুদবুদ ওঠে উপরের দিকে। কি ওঠে স্যার? উপরে গরম পানি উপরে উঠে যায়। তার মানে এই ক্ষেত্রে যেটা হয়, মাধ্যমের যে অণুগুলা থাকে অণুগুলোর স্থানান্তর ঘটবে, কিন্তু পরিবহনের ক্ষেত্রে অণুগুলোর স্থানান্তর ঘটে না। 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 তার মানে যদি ভাত রান্নার কথা কল্পনা করেন, এই যে নিচের ভাতটা, নিচের চালটা বুদবুদ আকারে উপরে উঠে যায়, অবশ্যই যখন উপরে উঠবে নিচের অংশটা ফাঁকা হয়ে যাবে, তখন উপরেরটা নিচে চলে আসে। তার মানে এই ক্ষেত্রে অণুগুলোর স্থানান্তর ঘটার মাধ্যমে কি হবে? তাপের সঞ্চালন ঘটবে, পরিবহন হবে। যেইটাকে বলা হবে কি? পরিচলন। তাহলে আমরা এখানে বলতে পারি অণুগুলোর স্থানান্তর ঘটে না ঘটে না? ঘটে। ঘটে। কথা কি ক্লিয়ার? ঘটে। পরিবহনে অণুর স্থানান্তর ঘটবে না, পরিচলনে অণুর স্থানান্তর ঘটে। মনে থাকবে? জি স্যার। জি জি স্যার। স্যার। বিকিরণ যদি বলি, বিকিরণ দেখেন কোন ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না। বিকিরণ মূলত তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাপটা কি আকারে ছড়িয়ে পড়ে? তরঙ্গ আকারে। তরঙ্গ। তার মানে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো অণুর প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে যেটা হয় সেটা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যেমন যদি বলা হয় সূর্যের আলো যেটা আসে, এটা কোন পদ্ধতিতে আসে পৃথিবীতে? বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ বিকিরণ পদ্ধতিতে। পদ্ধতি। কারণ এই ক্ষেত্রে কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় হয় না। ক্লিয়ার? Yes, sir. পারবো স্যার? Yes, sir. ওকে। স্যার। জি স্যার। কিছু বেসিক আরো দু একটা তথ্য একটু বলে রাখি। রেফ্রিজারেটর লিখেন। রেফ্রিজারেটর পাঁচ মিনিট শেষ হয়ে যাবে। রেফ্রিজারেটরটা লিখি আমরা একটু। জি স্যার। দেখেন রেফ্রিজারেটর যে গ্যাস গুলা ব্যবহার করা হয়, আমরা রেফ্রিজারেটর মূলত ব্যবহার করে থাকি হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়া এবং ফ্রেয়ন। কি ব্যবহার করে থাকি স্যার? অ্যামোনিয়া এবং ফ্রেয়ন। এই দুইটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে না, তার কারণ এটা পরিবেশ বান্ধব না। রেফ্রিজারেটরে যে গ্যাসটা ব্যবহার করা হয় সেখানে অ্যামোনিয়া ফ্রেয়ন ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এটা ব্যবহার করা হচ্ছে না। তার কারণ হচ্ছে এইটা পরিবেশ বান্ধব না, পরিবেশের জন্য ক্ষতিকারক। এই কারণে বর্তমানে রেফ্রিজারেটরে যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা আমরা জানি টেট্রাফ্লুরো কার্বন। ইথেন। কি নাম স্যার? টেট্রাফ্লুরো ইথেন। যেটা দেখবেন আমাদের যে ফ্রিজ আছে বাসায়, ফ্রিজের পেছনের অংশে নিচের অংশে একটা খালি ঢাকা মানে খোলা একটা জায়গা থাকে, যেখানে দেখবেন একটা ফুটবলের মতো কালো একটা জায়গা থাকে। দেখছেন কখনো? জি স্যার। দেখছি স্যার। জি স্যার। দেখছি ওইখানে স্যার। দেখবেন একটা সংকেত লেখা থাকে R134A। কি লেখা থাকে? R1 এটা হচ্ছে টেট্রাফ্লুরোইথেনের সংকেত R134A। কারণ ওইটা দ্বারা বোঝানো হয় ওইখানে কি গ্যাস আছে, তার মানে ওইখানে আছে কোনটা? টেট্রাফ্লুরো ইথেন। ইথেন। যদি বাসায় ফ্রিজ থাকে আজকেই দেখে রাখবেন, যদি সুযোগ হয় তাহলে কি লেখা আছে দেখবেন। দেখবেন যে লেখা আছে R134A। এইটাই ব্যবহার করা হয়
বর্তমানে রেফ্রিজারেটরে। স্যার এটা কি ফ্রিজের পিছনে থাকে? হ্যাঁ, ফ্রিজের পেছনের একদম নিচের অংশ দেখবেন একটা খালি জায়গা থাকে, খোলা জায়গা। কথা কি জি বুঝছেন? জি জি ওইখানে দেখবেন একটা বলের মতো থাকে অংশ, একটা বলের মতো অংশ থাকে, যেই অংশটুকুই লেখা থাকে ওই এই গ্যাসের নামটা লেখা থাকে দেখবেন ওইখানে। ওইখানে লেখা থাকবে, এরকম লেখা থাকে R134A, সংকেতটা লেখা থাকে, তার মানে এটা হচ্ছে টেট্রাফ্লুরো ইথেন। আরেকটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে HCFC, হাইড্রোক্লোরোফ্লোরো হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। কথা কি বুঝছেন? একটা হচ্ছে টেট্রাফ্লুরো ইথেন ব্যবহার করি, আরেকটা কি ব্যবহার করি? HCFC। কথা কি বুঝছি? হাইড্রো, আমরা তো সিএফসি জানি, ক্লোরোফ্লোরোকার্বন। এই হচ্ছে মূলত রেফ্রিজারেটরের বেসিক কিছু তথ্য, যেগুলো তথ্য পরীক্ষায় আসার মতো। আমরা যখন রিটেন পরীক্ষায় আসবো, যখন পড়বো, তখন রেফ্রিজারেটরের মূলনীতি বলেন বা কার্যনীতি বলেন, কিভাবে কাজ করে, ডিটেলস আপনাদেরকে বোঝাইতে হয়, পড়াইতে হয়। তার মানে অল্প সময়ের মধ্যে সবকিছু চাইলেও সম্ভব হয় না। তো এই সময়ের মধ্যে যতটুকু আর কি সম্ভব হয়, আমরা মূলত একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। বাট মনে রাখবেন, নিজের উদ্যোগে আপনাকে পড়তে হবে, কারণ পাশ করতে গেলে আপনাকে পড়তে হবে, জানতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এইটার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। জি না স্যার। যদি প্রশ্ন না থাকে, তাহলে আপাতত আজকের মতো বিদায় নিব। আগামীকাল অবশ্যই আবারও দেখা হবে ঠিক একই সময় আপনাদের সাথে, নেক্সট ইনশাআল্লাহ টপিকে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। তো সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে অ্যাড আছে? খালি কেন?